ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা আসতে অনেকটা বেশি দেরি হলো, কারণ শরীর খারাপের জন্য সেভাবে ভিডিওটার জন্য কাজ করে উঠতে পারিনি। তোমরা একটু ভয়েসটা ম্যানেজ করে নেবে, এখনও শরীরটা কমপ্লিটলি ঠিক হয়নি, তো ভয়েসে একটু প্রবলেম হতে পারে। আশা করছি বোঝা যাবে। তোমরা একটু ভলিউম আপ করে জিনিসটা শুনে নিও, ঠিক আছে? এটাই তোমাদের এই বছরের শেষ ভিডিও। নেক্সট ভিডিও তোমরা নতুন বছরে পাবে 2024-এ। আশা করছি তোমাদের 2023 সাল সবারই ভালো গেছে এবং তোমরা রেগুলার অঙ্ক প্র্যাকটিস করেছো এবং সেই অনুযায়ী সেই প্রিপারেশান নিয়ে তোমরা 2024-এ নিশ্চয়ই পা দিতে চলেছো। আমি তোমাদের সাথে পুরো জানুয়ারি এবং ফেব্রুয়ারি শুরুর দিকটা, যতদিন না পর্যন্ত তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আমি থাকছি। এবং এই ডাব্লিউবিটি এর অন্তত 10টা পেজ কমপ্লিট করানোর পর আমি একটা ম্যারাথন সিরিজ নিয়ে আসার কথা ভাবছি, যেখানে আমরা কমপ্লিটলি অন্তত পক্ষে 100+ আমরা এমসিকিউ আলোচনা করব, যাতে তোমাদের ওই এমসিকিউতে যে 10 নাম্বার রয়েছে সেই 10টা কমপ্লিটলি তোমরা পেতে পারো, ঠিক আছে? দেখো, আজকে আমরা আলোচনা করব জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো। দেখে নেওয়া যাক এর প্রশ্নের উত্তরগুলো কি হবে বা কিভাবে আমরা সমাধান করছি, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন বলা রয়েছে এফ ও জি দুটি বাইজেক্টিভ চিত্রণ এবং সেখান থেকে আমাদের বলতে হবে নিচের কোনটি সঠিক। অর্থাৎ এফ জি বাইজেক্টিভ মানে কি, দুটোই 1 1 এবং 1 2 হবে। আমরা কি জানি, এফ আর জি যদি বাইজেক্টিভ হয় তাহলে যে এফ কম্পোজিশন যে জি ফাংশনটা রয়েছে সেটাও বাইজেক্টিভ হয়। অর্থাৎ এফ কম্পোজিশন জি এরও কিন্তু ইনভার্সের অস্তিত্ব রয়েছে। এটা কিন্তু আমি আগে একটা ভিডিওতেও বলেছি। তাহলে এর ইনভার্সের যদি অস্তিত্ব থাকে তাহলে আমাদের কোন অপশানটা ঠিক? না, আমরা জানি দুটো ফাংশনের কম্পোজিশন যখন থাকে তাদের ইনভার্স করলে ইনভার্সটা উল্টে যায়, অর্থাৎ আগে জি এর ইনভার্স হয় তারপর এফ এর ইনভার্স হয়। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো, অপশান নাম্বার এ সঠিক হবে না, কারণ অপশান নাম্বার এতে প্রথমে এফ এর ইনভার্স করা হয়েছে তারপর জি এর ইনভার্স করা হয়েছে। অপশান নাম্বার বি সঠিক উত্তর। তবু আমরা কিন্তু অপশান নাম্বার সি ডি এগুলো একটু দেখে নিই যে এগুলো হতে পারে কিনা। দেখো, অপশান সি বলা আছে এফ কম্পোজিশন জি এর হোল ইনভার্স নাও থাকতে পারে, কিন্তু আমরা কি জানি যে এফ জি বাইজেক্টিভ হলে এফ কম্পোজিশন জিও বাইজেক্টিভ হবে। আর এফ কম্পোজিশন জি বাইজেক্টিভ হলে তার ইনভার্সের অস্তিত্ব অবশ্যই থাকবে, কারণ বাইজেক্টিভ হলেই ইনভার্সের অস্তিত্ব থাকে বা ইনভার্সের অস্তিত্ব থাকলেই সেটা বাইজেক্টিভ হবে, অর্থাৎ এই কন্ডিশন একে অপরকে ইমপ্লাই করে। তাহলে সি এর অপশানটা ভুল। এবং ডিতে বলা হচ্ছে এফ ইনভার্স এবং জি ইনভার্সের অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে এটাও ভুল। কারণ কি? কারণ আমাদের এফ জি কে বাইজেক্টিভ দেখো বলেই দেওয়া আছে। তাহলে এফ আর জি যদি বাইজেক্টিভ হয় ওদেরও কিন্তু ইনভার্সের অস্তিত্ব অবশ্যই থাকবে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকিগুলো কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে? দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 - cos x/1 + cos x, যেখানে এক্সটা 0 থেকে পাই অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে রয়েছে। তাহলে সেখান থেকে আমরা এক্স যদি 0 থেকে 180-র মধ্যে থাকে তাহলে x/2 কোথায় থাকবে? না 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, কারণ ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। এইবার রুটের ভেতর দেখো 1 - cos x বলতে কি আবার লেখা হয়েছে না 2 sin² x/2, অংশকোণের সূত্র। আবার 1 + cos x কে লেখা হয়েছে 2 cos² x/2, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, sin² / cos² হয়ে যাচ্ছে tan², এবং tan² যখন রুটের বাইরে চলে আসবে তখন tan x/2। এইবার tan ইনভার্স এইটা উঠে যাবে কখনই না, এই যে অ্যাঙ্গেলটা এটা যখন প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকবে। ট্যানের প্রিন্সিপাল ব্রাঞ্চ কত না, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, ট্যানের প্রিন্সিপাল ছিল -π/2 থেকে +π/2 ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ -90 থেকে +90। আর আমাদের দেখো x/2টা কোথা থেকে কোথায় আছে, 0 থেকে 90-এর মধ্যে রয়েছে এবং ওপেন ইন্টারভ্যাল 0 থেকে 90। তার মানে সেই ইন্টারভ্যালটা এই -π/2 থেকে যে +π/2 তার মধ্যেই আছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা x/2 সেটা প্রিন্সিপাল ব্রাঞ্চে রয়েছে। তাহলে প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকলে আমরা কিন্তু ডাইরেক্ট tan ইনভার্স তুলে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ভ্যালু হয়ে যাবে x/2, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে x1 1 0। আমাদের প্রদত্ত শর্ত রয়েছে a² = i বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু 2/2 অর্ডারে রয়েছে তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 2/2 অর্ডারের হবে। তাহলে সেখান থেকে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। দেখো, এর জন্য প্রথম কাজ কি করা হয়েছে না, প্রথম কাজ a² নির্ণয় করা হয়েছে। একটা ম্যাট্রিক্স তার নিজের সাথে যখন নিজের মাল্টিপ্লিকেশন করা হয়েছে ম্যাট্রিক্স গুণের নিয়ম অনুযায়ী আসছে কত না x² + 1, আর এটা x এবং সেটা লাস্টেরটা 1। এবার শর্ত যেহেতু বলা আছে এটাই আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 এর সাথে ইকুয়াল, তাহলে আমরা ম্যাট্রিক্সের তুলনা করে কি পাবো না করসপন্ডিং এলিমেন্টগুলো পরস্পর ইকুয়াল। দেখো, এখানে সহজে আমরা যদি এই এলিমেন্টটা তুলনা করি এক্স এর ভ্যালু সহজে 0 পাচ্ছি। কেউ যদি প্রথমটার সাথে প্রথমটাও তুলনা করতে তাহলেও কিন্তু অ্যান্সার সেম আসতো। আসতো কি না x² + 1 = 1, 1 1 ক্যান্সেল আউট হয়ে যেত, x² = 0 আসতো, অর্থাৎ x এর ভ্যালু 0 আসতো। অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সের যে কোনো জায়গা থেকে x এর ভ্যালু কম্পেয়ার করলে একই ভ্যালু কিন্তু আমাদের আসবে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, dy/dx একটা ফাংশন দেওয়া রয়েছে x - 1 × e⁻x। আমাদের বের করতে হবে dy/dx, অর্থাৎ
ওয়াই দেওয়া আছে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করে প্রথমে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এবং এক্স মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, তারপর এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, যেহেতু এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান হয় তাই ইন্টু ওয়ান লেখা না লেখা একই কথা। তারপর দেখো যখন আমরা ব্র্যাকেট তুলছি ই টু দি পাওয়ার এক্স একে অপরের সাথে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এক্স ই টু দি পাওয়ার এক্স। এবারে দেখো অপশান কোথাও কিন্তু এক্স ই টু দি পাওয়ার নেই, কিন্তু যেগুলো অপশান রয়েছে সেই অপশান যদি টিক করতে হয় তাহলে আমাদের এক্স এর নির্দিষ্ট কোনো ভ্যালু বসাতেই হবে। সেই জন্য তোমাদের আমি করে দেখিয়েছি যে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়ান বিন্দুতে কত হবে না বাইরে এক্স আছে সেটা ওয়ান হয়ে যাবে এবং ই টু দি পাওয়ার এক্স বলতে ই টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ ই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের যদি অন্য কোনো বিন্দুতে চায় তোমরা সেই অনুযায়ী এক্স এর ভ্যালু বসাবে এবং তার রিলেটিভলি যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু টিক করবে। ঠিক আছে, নেক্সট দেখো এফএক্স একটা ফাংশন বলে দেওয়া আছে ওয়ান টু এক্স টি বাই টি বলে আমাদের চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক। দেখো আগে আমরা দেখতে হবে যে এফএক্স ফাংশনটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম, আর তার জন্য আমাদের কী দরকার না আগে ইন্টিগ্রেশন করতে হবে। এই জন্য আমরা কি করলাম না ডিটি বাই টি অর্থাৎ ওয়ান বাই টি এর ইন্টিগ্রেশন করলাম। ওয়ান বাই টি এর ইন্টিগ্রেশন কত হয় না লগ টি হয়, তাই লগ টি আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর ভ্যালু আসছে লগ এক্স, কারণ আপার লিমিট টি এর জায়গায় এক্স বসলে লগ এক্স এবং যখন টি এর জায়গায় আমরা ওয়ান বসাবো লগ ওয়ান, লগ ওয়ান মানে জিরো হয়ে যায়, সেই জন্য শুধু লগ এক্স থাকছে। তার মানে আমাদের এফএক্স ফাংশনটা দেখতে কীরকম লগ এক্স এর মতো। এইবার যে অপশানগুলো বলছে সেই অপশানগুলোর প্রত্যেকটার বাঁ দিকে আমি বের করে দেখিয়েছি, যার ডান দিকটা ইকুয়াল হচ্ছে সেটাই আমাদের সঠিক উত্তর। দেখো এফ অফ এক্স ওয়াই প্রথম বের করা হয়েছে, এফ অফ এক্স ওয়াই বলতে কি আসবে না লগ অফ এক্স ওয়াই, লগ অফ এক্স ওয়াই এর ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি না লগের ভেতর গুণ আকারে থাকলে সেটা যোগ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো লগ এক্স প্লাস লগ ওয়াই। আবার লগ এক্স মানেই এফ এক্স আর লগ ওয়াই মানেই হচ্ছে আমাদের এফ ওয়াই, তার মানে আসছে আমাদের এফ এক্স প্লাস এফ ওয়াই, কিন্তু আমাদের অপশানে দেখো বলা আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, তার মানে সেটা হচ্ছে না, তার মানে এক নম্বর অপশান কিন্তু আমাদের হবে না। 2 নম্বর কি না এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস ওয়াই বলতে কি বলা আছে না লগ অফ এক্স প্লাস ওয়াই, আর আমরা কি জানি লগের ভেতর প্লাস থাকলে সেটা স্প্লিট করে না, সেই জন্য আমরা তাকেও নট ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াইও কিন্তু বলতে পারবো না, কারণ এফ এক্স মানে লগ এক্স আর এফ ওয়াই বলতে লগ ওয়াই, তাহলে এফ এক্স প্লাস এফ ওয়াই বলতে লগ এক্স প্লাস লগ ওয়াই, কিন্তু আমাদের আসছে লগ অফ এক্স ওয়াই যারা পরস্পর সমান নয়, তার মানে এটাও কিন্তু হচ্ছে না। নেক্সট রয়েছে এফ অফ এক্স বাই ওয়াই, এফ অফ এক্স বাই ওয়াই কত হবে না লগ অফ এক্স বাই ওয়াই, আমরা লগের ক্ষেত্রে কি জানি ডিভাইডেড আকারে থাকলে সেটা বিয়োগ আকারে লেখা হয়, আর লগ এক্স বলতে এফ এক্স আর লগ ওয়াই বলতে এফ ওয়াই, তার মানে এফ এক্স মাইনাস এফ ওয়াই লেখা যাবে। এই অপশানটা কিন্তু আমাদের রয়েছে কোথায় অপশান নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো দেওয়া রয়েছে কোনো বৃত্তের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%। দেখো ত্রুটিটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে এই যে ত্রুটিটা দেওয়া আছে এটা শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি নির্ণয়ের সূত্র কি ছিল না ডেল্টা আর মানে অল্প পরিবর্তন ডিভাইডেড বাই অরিজিনাল, অরিজিনাল বলতে এখানে আর যেহেতু ব্যাসার্ধের ক্ষেত্রে বলা হয়েছে ডিভাইডেড বাই আর ইন্টু 100%, সেটা করলেই কি আমরা শতকরা ত্রুটি আসে। তাহলে সেখান থেকে আমরা ডেল্টা আরটা বের করলাম আর বাই 50 বা 1/50 ইন্টু আর। এবার আমাদের প্রয়োজন হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কি যেহেতু অপশানগুলো সব পার্সেন্টেজে রয়েছে তার মানে আমরা শতকরা ত্রুটি বের করবো, না হলে অপশান ম্যাচ করবে না। তার শতকরা ত্রুটির ক্ষেত্রে ফর্মুলা কি না ডেল্টা এস বাই এস ইন্টু 100%। কি বলেছি না অল্প পরিবর্তন ডিভাইডেড বাই অরিজিনাল ইন্টু 100%, এইটা করলেই আমাদের কি হয় ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি বেরিয়ে আসে। এবার তার জন্য আমাদের প্রয়োজন কি এই ডেল্টা এস, ডেল্টা এস এর ফর্মুলা কি না ডেল্টা এস ইকুয়াল টু ডিএসডিআর ইন্টু ডেল্টা আর, এই ফর্মুলা রয়েছে আমাদের, কিন্তু এই টাইপের ফর্মুলা আমি আগেও এক্সপ্লেন করেছি, যারা অন্তর্গোলকের ব্যাখ্যা ভিডিওটা দেখোনি সেটা কিন্তু দেখে নাও সাঁতরা র্যাপিড টেস্টে, সেখানে কিন্তু আমি জিনিসগুলো এক্সপ্লেন করেছি কীভাবে বের করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো সেই অনুযায়ী ডিএসডিআর বের করা হলো, এস বলতে কি না ক্ষেত্রফল, আবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি না পাই আর স্কোয়ার, তাকে যখন আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো আসবে 2 পাই আর ইন্টু ডেল্টা আর। এবার দেখো ডেল্টা আর এর মান আমরা অলরেডি বের করে রেখেছি, সেই মানটা এনে এখানে কি করলাম না বসিয়ে দেওয়া হলো, ক্যালকুলেট করার পর আসছে পাই আর স্কোয়ার বাই 25। এবার যে ফর্মুলা ক্ষেত্রফল পরিমাপের ত্রুটির যে ফর্মুলা রয়েছে শতকরা ত্রুটির ফর্মুলাতে আমরা ডেল্টা এস এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর নিচে এস দিয়ে ভাগ, এস দিয়ে ভাগ বলতে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ বসানো হলো ইন্টু 100%। পাই আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 25 4 100 অর্থাৎ 4% হয়ে যাবে শতকরা ত্রুটি, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো এ ক্রস বি আর বি ক্রস এ এদের মধ্যে কোণ নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের ভেক্টরের যদি বেসিক কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি বলা আছে এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের মধ্যে পার্থক্য কি না দুটো ভেক্টরের মানগতভাবে সমান, কারণ আমরা যদি মডিউলাস নেই তাহলে মডিউলাস অফ এ ভেক্টর যা হবে মডিউলাস অফ মাইনাস এ কিন্তু একই হবে। তাহলে এদের মধ্যে পার্থক্য কোথায় না এরা পরস্পরের বিপরীত, বিপরীত বলতে একটা ভেক্টর যদি এদিকে যায় অপর ভেক্টরটা ঠিক তার বিপরীত দিকে যাবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় না 180 ডিগ্রি হয়।
তেমনি এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে সম্পর্কটাও তাই, কারণ আমরা জানি এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। তাহলে একে অপরের মানগতভাবে যদি সমান হয় এবং বিপরীত চিহ্নযুক্ত হয় তাদের তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। এটাই আমাদের মানে উত্তর হবে, ঠিক আছে। কিন্তু তোমাদের এই কনসেপ্টটা মনে রাখতে হবে, সেই জন্য স্টার দিয়ে বলে দিয়েছি মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? না 180 ডিগ্রি হবে, ঠিক আছে। নেক্সট দেখো, দুটি সরলরেখা দেওয়া রয়েছে, আমাদের জানতে বলেছে যে দুটি সরলরেখা নিম্নলিখিত কোণগুলি শর্ত সিদ্ধ করে, ঠিক আছে। দেখো সরলরেখা দুটি যদি তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম সরলরেখাটা যে বিন্দুগামী, দ্বিতীয় সরলরেখাটাও ঠিক একই বিন্দুগামী। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে, এক্স মাইনাস উপরের পার্টটা দেখো দুটোর ক্ষেত্রে সেম আছে। তাহলে দুজনে একই যদি বিন্দুগামী হয় তার মানে কেমন হতে পারে? না দুটো সরলরেখা যদি একে অপরকে ছেদ করে তবেই সেই ছেদ বিন্দুটা কি হয়? না দুটো সরলরেখার উপরই অবস্থান করে। এবার এমন সিনারিওতে হতে পারে যে দুটো সরলরেখা একে অপরের উপর ঠিক সমাপতিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে অসংখ্য বিন্দু একে অপরের সাথে ম্যাচ করতে পারে, আর তারই মধ্যে একটা বিন্দু 3 1 -1 হতে পারে। কিন্তু এই শর্তটা হবে না, কারণ কি? কারণ যখন দুটো সরলরেখা সমাপতিত হবে তখন তাদের দিক অনুপাতগুলি পরস্পর সমানুপাতি হবে, অর্থাৎ a1/a2 সমান b1/b2 সমান c1/c2, এই শর্ত সিদ্ধ হতে হবে। কিন্তু সেই শর্ত সিদ্ধ হবে না, কারণ দেখো দুজনের দিক অনুপাত একজনের 1 -1 1 আর একজনের 2 3 5 রয়েছে, যারা একে অপরের সমানুপাতি নয়। তার মানে এই যে দ্বিতীয় অপশনটা সমাপতিত হয় এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি অনলি পসিবল কেস কি? না একটা কমন বিন্দু থাকা মানে তারা পরস্পরকে ছেদ করবে, তাহলে পরস্পর ছেদই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু বাকিগুলো হচ্ছে না কেন? সমান্তরাল হবে না, এক্ষুনি বললাম কেন হবে না, কারণ দিক অনুপাতগুলি সমানুপাতি হতে হতো, সেটা হচ্ছে না। তাহলে অপশন এ হচ্ছে না। আবার অপশন সি হবে না কেন? কারণ দুটি সরলরেখা সবসময় কি হয়? না সমতলিক, যদি কারণ একটা যদি কমন বিন্দু থাকে তাহলে সেটা কি অবশ্যই সমতলিক হবে, অসমতলিক কখনোই হবে না, ঠিক আছে। আর কমন বিন্দু না থাকলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে তারা অসমতলিক, কিন্তু কমন বিন্দু যেহেতু রয়েছে তারা কিন্তু সমতলিক অবশ্যই হবে, তাহলে অপশন সি হচ্ছে না। আর পরস্পর লম্ব হতে গেলে কি হতে হয়? না দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টি শূন্য হতে হয়। এক্ষেত্রে যদি আমরা করি তাহলে 2 × 1 প্লাস 3 × -1 প্লাস 5 × 1, এটা করলে কত আসছে? না 2 - 3 + 5 সমান হচ্ছে 4, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টিও শূন্য হচ্ছে না, তার মানে আমরা এদেরকে পরস্পর লম্বও বলতে পারবো না। তার মানে কি? না অপশন নম্বর বিটাই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, বলা রয়েছে এ আর বি দুটি পরস্পর স্বাধীন ঘটনা। আমরা কি জানি? না দুটো ঘটনা পরস্পর স্বাধীন হলে তাদের প্রবাবিলিটির ইন্টারসেকশনের প্রবাবিলিটি তাদের পৃথক পৃথক প্রবাবিলিটির গুণফলের সাথে সমান হয়। এইবার আমাদের যেটা বের করতে হবে কি? না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তার মানে কি? না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে কোন পার্টটা? না এ বি যদি দুটো সেট হয় তাদের সাব ইন্টারসেকশন করলে এই পোর্শনটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা মেনশন করা রয়েছে। এবং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বলতে এই পোর্শনটা। তার মানে আমাদের এই যে দুটো পোর্শন তাদের ইউনিয়নের প্রবাবিলিটি বের করতে হবে। তার মানে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, পুরো ইউনিয়নটা বের করার পর এই ইন্টারসেকশন পার্টটা বিয়োগ করলে যে প্রবাবিলিটি হবে সেই প্রবাবিলিটিটাই আমাদের এখানে চাওয়া হয়েছে। এটাই আমাদের দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে ফর্মুলা কি? না প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো আমাদের কিন্তু বারবার মনে করিয়ে দিই যে ডাইরেক্ট এখান থেকে এটা তোমরা বুঝবে কি করে? না তোমরা পাশে একটু ভেন ডায়াগ্রামটা যদি এঁকে নাও তাহলেই বুঝতে পারবে যে কোন জায়গার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি আমাদের বের করা হয়েছে এবং তার বের করা সহজ পদ্ধতি কি, ঠিক আছে। তাহলে সেটা যখন আমরা অ্যাপ্লাই করছি তাহলে কত আসছে? না প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে সূত্র জানা আছে পি এ প্লাস পিবি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, একটা হয়, কিন্তু যেহেতু অলরেডি আরও একটা এ ইন্টারসেকশন বি বিয়োগ হচ্ছে সেই জন্য একবারে আমি করে দিয়েছি 2 × প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো প্রত্যেকের ফর্মুলা যখন আমরা বসিয়ে দিচ্ছি এই ইন্টারসেকশন পার্টটা কত হবে? গুণ হয়ে যায়, কারণ আমাদের বলাই ছিল স্বাধীন ঘটনা। তাহলে সেক্ষেত্রে ইন্টারসেকশন পার্টটাই গুণ হয়ে গেল এবং ক্যালকুলেট করার পর যে প্রবাবিলিটি আসছে সেটা আসছে 2/7। তার মানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট বলা আছে একটি সমসম্ভব চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপে দেওয়া আছে। দেখো আমরা যে কোনো সম্ভাবনা বিভাজনের ক্ষেত্রে বেসিক সূত্র আমরা কি জানি? না সমস্ত প্রবাবিলিটিগুলোর যোগফল অলওয়েজ 1 হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি দেওয়া আছে? k 2k 3k 4k তাদের সমষ্টিগুলো 1 হবে। তাহলে সেখান থেকে আমরা k এর ভ্যালু পাচ্ছি 1/10 এবং আমাদের এখন বের করতে হবে প্রবাবিলিটি অফ x লেস দেন 3, স্ট্রিক্টলি লেস দেন 3, অর্থাৎ সমসম্ভব চলক x এর মান 3-এর থেকে ছোট হলে তার প্রবাবিলিটিগুলো কত হবে? 3-এর থেকে ছোট হলে আমাদের ছক থেকে বুঝতে পারছি ভ্যালু কি কি হতে পারে। একটা 1 হতে পারে আর একটা 2 হতে পারে, এই দুটো ভ্যালু নিতে পারে। তাহলে 1 আর 2 এর জন্য প্রবাবিলিটি ভ্যালু কত আছে? একটা রয়েছে k, একটা 2k, তার মানে আমাদের 3k। আবার k এর ভ্যালু জানা আছে 1/10, সেটা বসানো হলে 3/10 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে।
নেক্সট দেখো বলা রয়েছে আর ক্রস আর থেকে আরে একটা দ্বিপদ প্রক্রিয়া ডিফাইন করা রয়েছে স্টার কিভাবে না এ স্টার বি সমান 2a প্লাস বি। আমাদের নির্ণয় করতে হবে 2 স্টার 3 স্টার 4, অর্থাৎ আগে 2 স্টার 3 বের করতে হবে, তার সাথে 4 স্টার করতে হবে। স্টার করার নিয়ম কি না প্রথম পদটাকে 2 দ্বারা গুণ হবে, তারপর দ্বিতীয় পদের সাথে যোগ হবে। তাহলে 2 স্টার 3 এর ক্ষেত্রে কি হবে, প্রথম পদ হচ্ছে 2, তাকে 2 দ্বারা গুণ, তারপর 3 দিয়ে যোগ, সেটা করলে আসছে 7। আবার যখন 7 স্টার 4 করছি প্রথম পদ হচ্ছে 7, তাকে 2 দ্বারা গুণ, 7 2 14 প্লাস 4 অর্থাৎ 18 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে cos ইনভার্স x সমান টু সাইন ইনভার্স x। দেখো 2 সাইন ইনভার্স x এর আমরা ফর্মুলা ডান দিকে অ্যাপ্লাই করেছি, সাইন দিয়ে যেটা রয়েছে সাইন ইনভার্স 2x রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের কিন্তু এই সমস্ত cos ইনভার্স ফাংশনের সমস্ত কনভার্জন রুল কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো ভালো করে পড়বে, নাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে আটকে যাবে। তাহলে 2 সাইন ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করা হলো, আর বাঁ দিকে cos ইনভার্স x কে আমরা চেঞ্জ করে লিখতে পারি সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে কেন লিখলাম, কারণ যদি আমরা দুদিকে একই ত্রিকোণমিতিক অপেক্ষক আনতে পারি তাহলে আমরা কি করতে পারবো না, সেটা উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট করে দিতে পারবো। সেই সুবিধার জন্যই আমরা দুদিকে সাইন আনালাম। কারণ কি না আমাদের প্রশ্নে একদিকে কস ছিল একদিকে সাইন ছিল, সেই জন্য চেঞ্জ করতে হলো। ঠিক আছে, এবার ডাইরেক্ট ডান দিকটা আমি কস করতে পারছিলাম না, কারণ একটা সামনে 2 ছিল, সেই জন্য প্রথম আগে 2 সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করা হলো, তারপর কস ইনভার্সকে চেঞ্জ করে সাইন ইনভার্স করা হলো, এবং তারপরে লাইনে দেখো দুদিক থেকে সাইন ইনভার্স তুলে দেওয়া হয়েছে এবং উভয় পক্ষকে বর্গ করে বা ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, দেখো বর্গ করার প্রয়োজন পড়েনি, তার একটাই কারণ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দুটোতে থাকার কারণে দুটো থেকে কমন চলে গেছে। যদি না কমন যেত আমাদের বেসিক টেকনিক ছিল যে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিতাম। ঠিক আছে, এবার দেখো প্রথম পার্টটা কি না রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, কারণ আমরা জানি দুটোর গুণফল যদি 0 হয় তারা পৃথক পৃথক শূন্য হবে। তাহলে সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি প্লাস মাইনাস 1। আবার নতুবা কি না অপর যে পার্টটা রয়েছে 1 মাইনাস 2x সেটা 0 হবে, সেখান থেকে আমরা পাচ্ছি হাফ। এবার দেখো এক্স ইকুয়াল টু যখন প্লাস হাফ প্লাস 1 আর মাইনাস 1, সেক্ষেত্রে কিন্তু এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হচ্ছে না। সেটাই দেখো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, যখন এক্স ইকুয়াল টু 1 বসালে বাঁ দিকটা কত হবে না কস ইনভার্স 1, কস ইনভার্স 1 মানে হচ্ছে 0 ডিগ্রি, তাহলে বাম দিকটা হচ্ছে 0। আবার ডান দিকটা কত হবে না 2 সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 মানে হচ্ছে পাই, অর্থাৎ এলএইচএস আর আরএইচএস ইকুয়াল হচ্ছে না, তার মানে এক্স ইকুয়াল টু 1 সমীকরণকে সিদ্ধ করছে না, তার মানে এটা উত্তর হতে পারে না। আবার কি না এক্স ইকুয়াল টু মাইনাস 1 যখন বসাবো বাঁ দিকটা কত আসবে কস ইনভার্স মাইনাস 1, আমরা কত জানি না কস 180 ডিগ্রি ভ্যালু মাইনাস 1, তার মানে হবে 180 ডিগ্রি অর্থাৎ পাই। আবার রাইট হ্যান্ড সাইডে যখন মাইনাস বসেছি সাইন ইনভার্স কি করে না মাইনাসটা বাইরে বের করে দেয়, তাহলে প্রথম মাইনাস বাইরে বেরিয়ে গেলো, তাহলে চলে আসছে মাইনাস সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2, তাহলে মাইনাস পাই বাই 2, তার সাথে 2 গুণ আছে অর্থাৎ মাইনাস পাই। এক্ষেত্রেও দেখো এলএইচএস আর আরএইচএস ইকুয়াল হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি অনলি পসিবল কেস কি না এক্স ইকুয়াল টু হাফ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এটাই আমাদের প্রুফ ছিল। নেক্সট দেখো বলা রয়েছে যদি 2x মাইনাস 3 1 2 মাইনাস 3 0 আর x3 এই তিনটে ম্যাট্রিক্সকে পরপর গুণ করা হয়, তার ভ্যালু যদি 0 হয়, ডান দিকে 0 বলতে এটাকে ম্যাট্রিক্স 0-র কথা বলা হয়েছে, যেটা আমি আমাদের পরের লাইনে এক্সপ্লেন করেছি। কারণ ডান দিকে 0 কখনোই নর্মাল 0 হতে পারে না, কারণ বাঁ দিকে যদি ম্যাট্রিক্স থাকে তাহলে ডান দিকটা অবশ্যই ম্যাট্রিক্সই হতে হবে। ঠিক আছে, সেই জন্য ওটা ম্যাট্রিক্স 0, ইনিশিয়ালি শুধু 0 মনে হলেও ওটা কিন্তু ম্যাট্রিক্স 0। এবং সেক্ষেত্রে তাহলে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/2 অর্ডারের, তারপরের যে ম্যাট্রিক্সটা গুণ করা হয়েছে সেটা 2/2 অর্ডারের, এবং তারপরের ম্যাট্রিক্সটা 2/1 অর্ডারের। তাহলে ম্যাট্রিক্স গুণের যদি নিয়ম অ্যাপ্লাই করি এই 2 প্রথম ক্যান্সেল আউট হয়ে যাবে, আবার এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা পড়ে থাকবো কি না 1/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স। দেখো ফাইনালি আমাদের ম্যাট্রিক্স গুণ পারফর্ম করার পর 1/1 অর্ডারের ম্যাট্রিক্স আসছে, তার মানে ডান দিকে যে 0 ম্যাট্রিক্স রয়েছে সেটাও একটা 1/1 অর্ডারের ম্যাট্রিক্স। কারণ আমরা কি জানি বাম পক্ষ আর ডান পক্ষ সবসময় একই অর্ডারের ম্যাট্রিক্স হবে, তবেই ম্যাট্রিক্স সমান হতে পারবে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা বলতে পারি। তাহলে দেখো দুদিকে যদি 1/1 অর্ডারের ম্যাট্রিক্স থাকে তাহলে কম্পোনেন্টগুলো কম্পেয়ার করলে আমরা এক্স এর দেখো দুটো ভ্যালু পাচ্ছি, একটা এক্স ইকুয়াল টু 0 নতুবা এক্স ইকুয়াল টু -3 মানে -3/2। ঠিক আছে, এই দুটো হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট বলেছে যে বিস্তৃতি না করে প্রমাণ করো। একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তার ভ্যালু আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে এলএইচএস যে ডিটারমিনেন্টটা দেওয়া রয়েছে সেটা লিখে নিলাম। এরপর কি করা হয়েছে না প্রথম সারি থেকে 1/a কমন, দ্বিতীয় সারি থেকে 1/b, তৃতীয় সারি থেকে 1/c কমন নেওয়া হয়েছে, এই জন্য বাইরে কি চলে এসছে 1/a 1/b 1/c অর্থাৎ 1/abc। প্রথম সারি থেকে 1/a কমন নেওয়ার ফলে প্রথম টার্মটাতে 1/a দিয়ে দিল, কিন্তু দ্বিতীয় টার্মে আর 1/a নেই, সেই জন্য কি হয়ে যাবে এটা উপরে গুণ হয়ে যাবে, a কিউব চলে আসবে। পরের টার্মটাতেও দেখো 1/a নেই, সেই জন্য a একটা উপরে গুণ হয়ে যাবে। আলটিমেট তোমাদের যদি কনফিউশন লাগে তোমরা আবার ব্যাক ক্যালকুলেশন করে 1/a দিয়ে গুণ করে দেখে নাও যে আমাদের যা ম্যাট্রিক্স ছিল সেটাই ঘুরে আসছে কিনা। ঠিক আছে,
আবার কি না দ্বিতীয় থেকে একইভাবে 1/b কমন নেওয়া হলো, যেখানে বি 1/b কমন দেওয়ার সেটা 1/b কমন দেবে, আর যেখানে যদি না থাকে তাহলে বি দিয়ে গুণ হয়ে যাবে, সেই জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। একইভাবে থার্ড রোতে 1/c এর ক্ষেত্রে করা হয়েছে। এইবার দেখো আমাদের কি চলে আসছে না থার্ড কলামের দেখো প্রত্যেকটা এলিমেন্ট এবিসি চলে আসছে। আর আমরা কি জানি না ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো থেকে কমন নেওয়া যায়, সেই জন্য কি করলাম না থার্ড কলাম থেকে এবিসি কমন নিলাম। সেটা কি করলো বাইরে যে এবিসি ছিল তার সাথে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো আমাদের যে ডিটারমিনেন্টটা পড়ে থাকছে তার দুটোর কলাম আমাদের কি হয়ে গেছে একই হয়ে গেছে। আমরা কি জানি না কোনো ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের দুটো সারি বা দুটো স্তম্ভ যদি একই হয়ে যায় তাহলে তার মান কত হয় না 0 হয়ে যায়। এটাই আমাদের আরএইচএস ছিল, সেটা কিন্তু দেখো আমরা বিস্তৃতি না করেই প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, নেক্সট একটা লিমিটের ভ্যালু বের করতে হবে। লিমিট এক্স টেন্ডিং টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স এর মান নির্ণয় করতে হবে। এর জন্য কি করা হলো না সাইন ইনভার্স এক্সকে আমরা কি করলাম না জেড ধরে নিলাম। না যখনই জেড ধরছি তাহলে এক্স এর ভ্যালু কত হবে না সাইনটা ওদিকে গেলে সাইন জেড হয়ে যাবে। এবার দেখো আমাদের যেহেতু নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছি তাহলে কিন্তু লিমিট এক্স টেন্ডিং টু 0 আর থাকবে না। তাহলে এক্স যদি 0-র দিকে যায় জেড কার দিকে যাবে না জেডও 0-র দিকে যাবে, কারণ এক্স সমান সাইন জেড বলা হয়েছে, কারণ আর সাইন 0 হয় যদি জেডটাও 0 হয়। ঠিক আছে, তাহলে সেটা হলো। তাহলে আমাদের দেখো পুরো অঙ্কটা ট্রান্সফার হয়ে গেলো কি উপরটা সাইন ইনভার্স এক্সটা জেড হয়ে গেল, এবং নিচে সাইন অফ এক্স ছিল এক্স এর বদলে কত লিখতে পারবো না সাইন জেড, তাহলে সাইন অফ সাইন জেড হয়ে গেল। এইবার দেখো যদি আমাদের ফর্মুলাতে আনতে হয়, আমাদের ফর্মুলা কি ছিল না লিমিট এক্স টেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, তবেই এর ভ্যালু 1 হয়। অর্থাৎ সাইনের অ্যাঙ্গেল যা থাকবে সেই অ্যাঙ্গেলটাই নিচে থাকতে হবে এবং সেটাই টেন্ডিং টু 0 হতে হবে। এই ফর্মুলা যদি আসে তখনই তার ভ্যালু আমরা 1 লিখতে পারো। তাহলে কি না নিচের ক্ষেত্রে দেখো সাইন অফ সাইন জেড রয়েছে, তাহলে সাইনের ভিতর সাইন জেডটা এখন এক্স এর মতো কাজ করছে, তাহলে তার নিচে কত লাগবে সাইন জেড লাগবে, সেই জন্য নিচে একটা সাইন জেড আর উপরে একটা সাইন জেড দিয়ে গুণ করা হলো। তারপর কি করা হলো না লিমিট স্প্লিট করে দেওয়া হলো, লিমিট এই পার্টটাতে লিমিট আলাদা করে দেওয়া হলো, আর এই জেডটাকে এই সাইন জেডের নিচে এনে সাইন জেড বাই জেড তার সাথে লিমিট দেওয়া হলো। এবার দেখো এই ভ্যালুটা ডাইরেক্ট আমরা 1 বলতে পারবো, কারণ আমাদের ডাইরেক্ট ফর্মুলাতে চলে আসছে। কিন্তু তার আগের যে লিমিটটা সেটাকে 1 কি করে বলবো না ফর্মুলাটা একটু ভালো করে দেখো যে সাইনের ভেতর যা থাকছে সেটা নিচে থাকতে হবে এবং সেইটাই টেন্ডিং টু 0 হতে হবে। এবার দেখো সাইনের ভেতর যা আছে নিচে তা আছে, তাহলে এই পার্টটা মিলে যাচ্ছে। এবার কিন্তু জেড টেন্ডিং টু 0 হচ্ছে, সাইন জেড টেন্ডিং টু 0 হচ্ছে না। দেখো জেড যদি 0-র দিকে যায় সাইন জেড মানে সাইন 0, অর্থাৎ সাইনও কিন্তু 0-র দিকে যাবে। তার মানে আমরা বলতে পারবো যে এখানে নিচে যেটা আছে সেটাই টেন্ডিং টু 0 হচ্ছে। আর আমরা জানি এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা যদি টেন্ডিং টু 0 হয়ে যায় তাহলে সেটার ভ্যালু কত হয়ে যাবে না সেটা 1 হয়ে যাবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি নিচে 1 × 1, তার মানে আমাদের 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই জন্য তোমার সাইডেও দেখো মেনশন করে দিয়েছি যে জেড টেন্ডিং টু 0 হলে সাইন জেডও কিন্তু 0-র দিকে যায়, সেই জন্যই কিন্তু এই প্রথম লিমিটটাকে 1 করতে পারি, নাহলে কিন্তু করা যেত না। ঠিক আছে, নেক্সট দেখো বলা আছে y সমান tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x। দেখো tan ইনভার্স 1/x কে আমরা লিখতে পারি cot ইনভার্স x। এটা ইনভার্সে তোমাদের বারবার বলেছি কনভার্সনের ফর্মুলাগুলো তোমাদের জেনে রাখতে হবে। প্রত্যেকটা ত্রিকোণমিতিক অপেক্ষক থেকে বাকি ত্রিকোণমিতিক অপেক্ষক ইনভার্সের দিক থেকে কিভাবে যাওয়া যায় সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, আমরা কি জানি এর ভ্যালু কত হয় না π/2 ফর্মুলাই রয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ডিফারেন্সিয়েটিং করি x এর রেসপেক্টে ডান দিকটা যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ কত হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ dy/dx চলে আসবে আমাদের 0। ঠিক আছে, নেক্সট দেখো বলা আছে একটা fx দেওয়া রয়েছে x/3 প্লাস 3x। আমাদের বলতে হবে যে এই অন্তরালে -3 টু 0 আর 0 টু 3 অন্তরালে এটা যথার্থ ক্ষয়িষ্ণু হবে। যথার্থ ক্ষয়িষ্ণু কখন হয় না যদি f' লেস দেন 0 হয়। তাহলে আমরা কি করছি হয় এই অন্তরাল ধরে নিয়ে আমাদেরকে ক্ষয়িষ্ণু দেখাতে হবে বা ক্ষয়িষ্ণু ধরে নিয়ে অন্তরাল দেখালেও সেক্ষেত্রেও কিন্তু কাজটা হয়ে যাবে। আমরা এখানে কি করেছি না সহজ পদ্ধতি হচ্ছে ক্ষয়িষ্ণু ধরে নিয়ে তারপর অন্তরালটা বের করা। তাহলে ক্ষয়িষ্ণু হলে কি হয় না f'(x)টা লেস দেন 0 হয়, আর বর্ধিষ্ণু হলে কি হয় না f'(x) গ্রেটার দেন 0 হয়। তাহলে যেহেতু আমাদের যথার্থ ক্ষয়িষ্ণু বলা আছে তাই স্ট্রিক্টলি লেস দেন 0 আমরা বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে f'(x) এই জন্য আগে বের করা হয়েছে, তাহলে তাকে তারপর লেস দেন 0 করে দেওয়া হয়েছে। এরপর কি না নর্মাল আমাদের অসমীকরণের যে ক্যালকুলেশন ছিল এই ক্যালকুলেশন আমি আর এক্সপ্লেন করছি না যে কিভাবে এলো, লাস্ট লাইনটা এক্সপ্লেন করে দিচ্ছি। কি আসছে না x² লেস দেন 9 আসছে। তাহলে x² যদি লেস দেন 9 হয় আমাদের দুটো জিনিস ছিল, একটা হচ্ছে গ্রেটার দেন টাইপ আর একটা হচ্ছে লেস দেন টাইপ। লেস দেন টাইপের ক্ষেত্রে কি হয় না x এর যে দুটো মান পাওয়া যায় আমাদের অরিজিনাল মান, তাই সেই দুটো মানের মাঝামাঝি অবস্থান করা অর্থাৎ ছোট আর বড়োর মাঝে। আবার গ্রেটার দেন টাইপের ক্ষেত্রে কি হয় না বড়টার থেকে আরো বড় আর ছোটটার থেকে আরো ছোট। এবারে বুঝবো কি করে কে ছোট কে বড় না একে আমরা ইকুয়ালিটির মতো তোমরা ভাবতে পারো। তাহলে x² = আমরা 9 ভাবতে পারি। তাহলে এখান থেকে দেখো x এর মান ±3 বেরিয়ে আসবে। যদিও এটা ইকুয়ালিটি নয়, আমি বলছি তোমাদের শুধু ছোট বড় কি হবে সেটা বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে ছোট কত হচ্ছে না -3 আর বড় কত হচ্ছে 3।
আর যেহেতু এটা লেস দেন টাইপ, তাহলে ভ্যালু কোথায় থাকবে? এই 3 আর -3-এর মাঝামাঝি থাকবে। এবার যেহেতু ফার্স্ট আমাদের শুধু লেস দেন রয়েছে, তাই কোথাও আর ইকুয়ালিটি হবে না, বন্ধনীটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল হবে। তার মানে আমাদের ভ্যালু কোথায় থাকার কথা? -3 থেকে +3 ওপেন ইন্টারভ্যালের মধ্যে, সেটাই দেখো লেখা রয়েছে যে -3 থেকে +3 ওপেন ইন্টারভ্যালের মধ্যেই মানটা রয়েছে। কিন্তু x নট ইকুয়াল টু 0, কারণ যদি এক্সটা 0 হয়ে যায় তাহলে দেখো যে এফএক্স অপেক্ষক রয়েছে সেটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে, কারণ এই যে 3-এর নিচে এক্স রয়েছে এই জায়গাটা কিন্তু 0 চলে আসবে, অর্থাৎ এফএক্সটাই অসংজ্ঞাত হয়ে যাবে, সেই জন্য এক্সটা 0 হতে পারবে না। তাহলে এক্স যদি 0 না হতে পারে তাহলে কত হবে না -3 টু 0 আর 0 টু 3, যেখানে 0টা ওপেন ইন্টারভ্যাল, আর ওপেন ইন্টারভ্যাল মানে জানি কি 0 পয়েন্টটাকে কাউন্ট করা হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখাতে পারলাম যে -3 টু 0 ইউনিয়ন 0 টু 3 এই অন্তরাল এফএক্সটা যথার্থ ক্ষয়িষ্ণু হবে, ঠিক আছে। নেক্সট বলা আছে এফএক্স একটা অপেক্ষক যেখানে ইকুয়াল টুর বদলে তোমাদের কিন্তু প্লাস চিহ্ন পড়ে গেছে, ওই জায়গাটা একটু কারেকশন করে নেবে। এফএক্স কত হবে? এ এক্স প্লাস বি বাই এক্স। আমাদের বলা আছে শর্ত এ গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0, আবার এক্সও গ্রেটার দেন 0, অর্থাৎ এ বি এক্স সবাই ধনাত্মক, এই কথাটা বলা আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? অবমান। অবমানের কি টেকনিক কি ছিল না, চরম বা অবমানের জন্য কি করতে হয়? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে শূন্য করতে হয়, এফ ড্যাশ এক্স ওয়ান শূন্য। দেখো প্রথমে আমি কি করেছি, ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার দুটোই ডেরিভেটিভ বের করে রেখেছি। এরপরের কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করা। দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমি 0 করলাম, সেখান থেকে দেখো এক্স এর আমরা দুটো মান পাবো, কি না প্লাস মাইনাস রুট ওভার অফ বি বাই এ। কিন্তু যেহেতু এক্সটা ধনাত্মক বলা হয়েছে, কারণ বলাই আছে দেখো এক্সটা গ্রেটার দেন 0, তাহলে এক্স যদি গ্রেটার দেন 0 হয় ঋণাত্মক মানটা হবে না, সেই জন্য আমরা শুধু রুট ওভার অফ প্লাস বি বাই এ এই ভ্যালুটা নিল। এবারে কি না অবমান তখনই থাকবে যদি আমরা দেখাতে পারি ডবল অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ d2y dx2 এটা যদি গ্রেটার দেন 0 দেখাতে পারি, তখনই বলবো যে অবমান, আর চরম মানের ক্ষেত্রে লেস দেন 0। এখানে যেহেতু এফএক্স বলে দেওয়া রয়েছে, তাহলে কি এফ ডবল ডেস্ট এক্স বের করলাম, তাহলে এফ ডবল ডেস্ট এক্স অলরেডি কত বের করেছিলাম? 2b বাই এক্স কিউব। এবারে কোন বিন্দুতে বের করতে হবে না, এই যে বিন্দুটা পেলাম এক্স ইকুয়াল টু রুট ওভার অফ বি বাই এ, তাহলে এই বিন্দুতে দেখো এফ ডবল ডেস্ট রুট ওভার অফ বি বাই এ, সেই জিনিসটা এক্স এর জায়গায় বসানো হয়েছে। ক্যালকুলেট করার পর দেখো যে মানটা আসছে সেটা অবশ্যই গ্রেটার দেন 0। এবার বুঝবো কি করে না, দেখো এখানে এই বি বাই এ, দেখো রুটের ভেতর থেকে কোনোদিন নেগেটিভ বাড়ানো সম্ভব না, তাহলে কি না বাইরে যেগুলো আছে সেগুলো নেগেটিভ হতে পারে, কিন্তু বাইরে যেগুলো আছে সেগুলো নেগেটিভ হবে না, কারণ কি না আমাদের শর্তই বলে দেওয়া রয়েছে এ গ্রেটার দেন 0 এবং বি গ্রেটার দেন 0। তাহলে এ বি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বি বাই এ বা এ বাই বি এরাও কি হবে না, এরাও ধনাত্মক হবে। তার মানে আলটিমেট পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে? গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু রুট ওভার অফ বি বাই এতে, এটা চরম না, এটা অবম হবে। অবম মান আছে কারণ আমরা জানি কি গ্রেটার দেন 0 হলে সেটা অবম মান থাকে, আর লেস দেন 0 হলে চরম মান থাকে। তাহলে আমরা বলতে পারবো অবম মান আছে, এবং সেই অবম মানটা কত হবে? এরকম হবে। অবমানটা কত হবে? এবং যে বিন্দুতে না এক্স ইকুয়াল টু রুট ওভার অফ বি বাই এ, ওই এক্স ইকুয়াল টু রুট ওভার অফ বি বাই এতেই আমাদের অবমান থাকছে, ঠিক আছে। সেই মানটাকে দেখো ক্যালকুলেট করে আসছে 2 রুট ওভার অফ এ বাই বি। এগুলো সব ডাইরেক্ট সূচকীয় ক্যালকুলেশন, তোমরা পারবে, ঠিক আছে। নেক্সট একটা ইন্টিগ্রেশন করতে দেওয়া রয়েছে রুট ওভার অফ এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস 1। দেখো আমরা এখানে রুট ওভার মানে কি জানি? রুট ওভার মানে আমরা জানি সামথিং টু দি পাওয়ার 1 বাই হাফ। আবার সূচকের নিয়ম কি বলছে না এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান আমরা কি বলতে পারি না এ টু দি পাওয়ার এম এন। তার মানে ভেতরে যে আমার ই টু দি পাওয়ার এক্স রয়েছে তার পাওয়ারে রুট মানে হাফ, তার মানে আমরা বলতেই পারি ই টু দি পাওয়ার এক্স বাই 2। সেই জন্য দেখো উপরটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 2 লিখেছি, আর নিচে যেটা ই টু দি পাওয়ার এক্স রয়েছে তাকে আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 2 এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি। কি সুবিধা না, আমরা এই ই টু দি পাওয়ার এক্স বাই 2 কে যদি জেড ধরি, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু 2dz চলে আসছে। তার মানে পুরো উপরটাকে রিপ্লেস করে আমরা 2dz লিখতে পারবো, আর ই টু দি পাওয়ার এক্স বাই 2 কে জেড ধরেছি, তার মানে জেড স্কোয়ার প্লাস 1। 2 যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে, আর 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার অর্থাৎ ট্যান ইনভার্স জেড, অর্থাৎ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার যা ফর্মুলা, সেখানে এক্স এর বদলে জেড আছে, তাহলে হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স জেড। এবার জেড এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে যেটা আসছে সেটাই আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো সমাধান করতে হবে ডিওয়াই ডিএক্স বলে দেওয়া রয়েছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস 1। তাহলে উভয় পক্ষে কি করলাম? ডিফারেন্সিয়েটিং করলাম, অবকলন করলাম। ডিফারেন্সিয়েট করার পর কত আসছে? ওয়াই যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে তার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স আসবে, আর এক্স এর 1 আসবে। আর জেড যেহেতু আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ আমরা নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে, তাহলে সেটা হয়ে যাবে ডিজেড ডিএক্স। এবার দেখো বাঁ দিকে ডিওয়াই ডিএক্স ছিল, সেই জন্য ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করা হলো ডিজেড ডিএক্স প্লাস 1। তাহলে বাঁ দিকের ভ্যালু বসিয়ে দেওয়া হলো, এবং ডান দিকে ওয়াই মাইনাস এক্স কে জেড ধরা হয়েছিল, তার ই টু দি পাওয়ার জেড প্লাস 1 উভয় দিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আমরা পাচ্ছি ডিজেড ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। এরপর কি করা হয়েছে না, এরপর ভেরিয়েবল সেপারেশন, জেড এর কাছে জেড যুক্ত টার্ম, আর এক্স যেহেতু কিছু নেই ওর সাথে, সেই জন্য এক্স ডিএক্স যুক্ত টার্মটা ডান দিকে রেখে দেওয়া হয়েছে।
নেক্সট কাজ কি না উভয় পক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কারণ সমাধান করা মানে আমাদের y এর মান বের করতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে আমাদের আসছে e টু দি পাওয়ার মাইনাস জেড, বাঁ দিকটা e টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টিগ্রেশন মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস জেড, আর ডান দিকে x এর ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c থাকছে, বা জেড এর ভ্যালু দেখো যা ছিল সেটা বসিয়ে দেওয়া হয়েছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর বা সমাধান। ঠিক আছে, নেক্সট বলা আছে দেখো 1 0 0 0 2 0 0 0 3 বিন্দুগামী সমতলেরটির ভেক্টর নির্ণয় করো। একটা সমতল তিনটে বিন্দুগামী হলে তাহলে তার সেই সমতলটার সমীকরণ নির্ণয় করো। দেখো যে তিনটে বিন্দু আছে তাদের অবস্থান ভেক্টরকে আমি ওয়ে ভেক্টর, ওবি ভেক্টর আর ওসি ভেক্টর বলে মার্ক করেছি। আর এখান থেকে আমাদের ওই তিনটে বিন্দু দেখো, যেহেতু যে কোনো যদি তিনটে বিন্দু থাকে, দেখো আমরা এ বি সি বলি, তাহলে ওই তিনটে বিন্দুকে জয়েন করলে কিন্তু আলটিমেট আমরা তিনটে ভেক্টর পাই। এখানে কি করেছি আমি, যে কোনো দুটো ভেক্টর বের করেছি, আমি বের করেছি এবি ভেক্টর আর বিসি ভেক্টর। এইবার দেখো যে দুটো ভেক্টর সমতলের উপর লম্ব ভেক্টর মানে কি না, সমতলের উপর অবস্থিত যে কোনো দুটি ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে ওই সমতলের উপর লম্ব ভেক্টর পাই। সেই জন্য কি করা হয়েছে, এবি আর বিসি কে ক্রস প্রোডাক্ট করা হয়েছে, যেটা করলে কত আসছে না 6i + 3j + 2k, অর্থাৎ সমতলের উপর লম্ব ভেক্টর পেয়ে গেলাম। এবার সমতল যে কোনো একটা বিন্দুগামী আমরা করতে পারি, এখানে তিনটে বিন্দু রয়েছে, তোমরা কিন্তু যে কোনো একটাকে বিন্দুগামী করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে ফর্মুলা কি ছিল, আর ডট এন ইকুয়ালস টু এ ডট এন, এই ছিল ফর্মুলা, যেখানে এনটা কি না লম্ব ভেক্টর আর এটা হচ্ছে যে বিন্দুগামী তার অবস্থান ভেক্টর। তাহলে সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি, কোন বিন্দু নিয়েছি না আমি যে ওয়ে ভেক্টর যে বিন্দুটা, যে অর্থাৎ প্রথম বিন্দুটা, এটা কিন্তু অ্যাপ্লাই করেছি। তাহলে আর ডট এন, এন বলতে আমাদের ওই যে লম্ব ভেক্টরটা বের করলাম, আর এ বলতে কি না, এ বলতে আমাদের প্রথম ভেক্টরটা অর্থাৎ 1 0 0, তার ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, তার সাথে আবার এন এর ডট প্রোডাক্ট করা হলো, তাহলে আমাদের ভ্যালু আসছে আর ডট 6i + 3j + 2k = 6। ঠিক আছে, এটা তোমরা এ বিন্দু না নিয়ে অন্য বিন্দুর ক্ষেত্রেও করতে, তাহলেও কিন্তু অ্যান্সারটা সেম আসতো। এমনটা কিন্তু ভাবার কারণ নেই যে বিন্দু পরিবর্তন হলে অ্যান্সার পরিবর্তন হবে, কারণ সবগুলোই একটাই সমতলের সমীকরণকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে এটা তোমাদের আমি আগের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, হুগলি ডিস্ট্রিক্টের যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু হুবহু একই অঙ্ক ছিল, তোমাদের টাইম স্ট্যাম্পটা এই জন্য দিয়েছি, তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখে নাও। আর তোমাদের আমি অবশ্যই রেকমেন্ড করবো WBTA 2024 যা করাচ্ছি তোমরা পুরো ভিডিওগুলো সব দেখো, একবারের পরিবর্তে দুবার দেখো, যাতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি কি করছি না, শুধু উত্তর করাচ্ছি না, তার সাথে যে কনসেপ্টটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে কিন্তু তোমাদের পুরো জিনিসটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, তোমরা যদি তোমাদের নোটিফিকেশন 4 নম্বর ভিডিওটা প্রথমে আসে সেটা আগে দেখো, এবং তারপরে আবার প্লে লিস্টে গিয়ে কিন্তু বাকি 3টে ভিডিও দেখে ফেলো। আমি কিন্তু এইভাবে তোমাদের অন্তত 10টা পেজ কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা। আমরা একটু আগে এক্সপ্লেন করলাম যে দুটো ঘটনা যদি পরস্পর স্বাধীন হয় তাহলে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি আর পৃথক পৃথক প্রবাবিলিটির গুণফল পরস্পর সমান হবে। এবার আমাদের প্রমাণ করতে হবে এ কমপ্লিমেন্ট বি পরস্পর স্বাধীন। তাহলে আমরা দেখো নিয়ম কি না, যে দুটো ঘটনাকে স্বাধীন দেখাতে হবে তাদের ইন্টারসেকশন পোর্শনের প্রবাবিলিটি তাদের গুণফলের প্রবাবিলিটির সাথে সমান, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে এখন এ কমপ্লিমেন্ট আর বি কে যদি স্বাধীন দেখাতে হয়, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু যেন প্রবাবিলিটি অফ বি হয়, এই জিনিসটা আমাদের দেখালেই কিন্তু এ কমপ্লিমেন্ট বি কে স্বাধীন দেখাতে পারবো। তাহলে আমরা শুরু করেছি না প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, দেখো তাকে লেখা যায় প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। যাদের মনে হচ্ছে যে এটা কিভাবে লেখা যায়, আবারও তোমাদের বলছি, একটু ভেন ডায়াগ্রামটা এঁকে নিলেও তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে এ আর বি যদি দুটো সেট পরস্পরকে ইন্টারসেক্ট করে, তাহলে এ কমপ্লিমেন্ট বি মানে কি, তার মানে এই পোর্শনটার কথা বলা হয়েছে। তাহলে এই পোর্শনটা পাবো কি করে না, পুরো এই যে বি ছিল, এই পুরো বি থেকে এই ইন্টারসেকশন পোর্শনটা যদি আমরা বিয়োগ করি তাহলেই পাবো। এই জন্য করা হয়েছে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আবার এ ইন্টারসেকশন বি মানে কি লিখতে পারি, পি এ ইন্টু পিবি, কারণ এ বি কে পরস্পর স্বাধীন ঘটনা বলে দেওয়া ছিল, লেখা গেল। এবার দেখো দুটো থেকে পিবি কমন যাবে, 1 মাইনাস পি অফ এ আসবে। আর আমরা কমপ্লিমেন্টের ফর্মুলা কি জানি না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ থাকলে তাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। তার মানে আমরা বলতে পারলাম প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। তার মানে তারা পরস্পর যে স্বাধীন এটা আমরা বলতে পারবো, কারণ তাদের ইন্টারসেকশন প্রবাবিলিটি তাদের গুণফলের প্রবাবিলিটির সাথে সমান হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে কোনো দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে বি এনপি এর ভেদমান ভি হলে দেখাতে হবে ভি লেসর ইকুয়াল টু n/4। এটা খুবই ভিভিআই অঙ্ক, তোমরা কিন্তু অঙ্কটাকে স্টার মার্ক করে রাখো, খুবই সুন্দর একটা অঙ্ক, যেটা 2 নম্বর কখনো কখনো এমসিকিউতে 4টা অপশন দিয়ে কিন্তু চলে আসে। দেখো কিভাবে হবে না, ভি বলতে ভেদমান বলতে আমরা কি জানি, যে কোনো দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে ভেদমান হচ্ছে এনপি কিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন √NP কিউ, আর তোমাদের প্রত্যাশা রয়েছে এনপি।
ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। নেক্সট কি না, পি আর কিউ এর মধ্যে রিলেশন কি না, আমরা জানি পি প্লাস কিউ সমান অলওয়েজ 1 হয়, অর্থাৎ সাফল্যের সম্ভাবনা এবং অসাফল্যের সম্ভাবনার সমষ্টি সর্বদা 1 হয়। তাহলে সেই জন্য কি করলাম না, কিউকে চেঞ্জ করলে পি এর আকারে লেখা হলো। তোমরা কিন্তু চাইলে পি কে চেঞ্জ করে কিউ এর আকারে লিখলেও কিন্তু একই অ্যান্সার আসতো, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে পি ইন্টু 1 মাইনাস পি, তাহলে সেরপর কী করা হলো না, পি ইন্টু 1 মাইনাস পিকে ব্র্যাকেট তুলে গুণ করে দেওয়া হলো, তাহলে এই পি মাইনাস পি স্কোয়ার আসছে। এইবার ভেতরে যে পার্টটা রয়েছে একে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে যেটা আমাদের প্রকাশ করা সম্ভব সেই আকারে করা হয়েছে। দেখো তার জন্য একটা 1/4 প্লাস মাইনাস করা হয়েছে। তারপর সেকেন্ড লাস্টের যে তিনটে পার্ট সেই তিনটে পার্ট থেকে একটা মাইনাস কমন নেওয়ার পর সেটা কিন্তু একটা ফর্মুলা চলে আসছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাই দেখো লেখা হয়েছে পি মাইনাস হাফের হোল স্কোয়ার। তার মানে আমরা আলটিমেট কি পাচ্ছি, এন ইন্টু 1/4 মাইনাস পি মাইনাস হাফের হোল স্কোয়ার। এবার দেখো যেহেতু পি মাইনাস হাফের হোল স্কোয়ার এটা একটা বর্গ রাশি, এর মান কখনোই কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। তার মানে এবার কোনো সংখ্যা থেকে একটা ধনাত্মক মান বাদ যাচ্ছে, যদি তাহলে সেই ধনাত্মক মানটা বাদ না যেত তাহলে মানটা কি হতো, তার থেকে বড় হতো। কারণ আমরা একটু খেয়াল করে দেখো, যদি এক্স এর মান 5 হয় তাহলে 5 মানে আমরা বলতে পারি 2 + 3, বা আবার অন্যভাবে বলতে পারি 5 মানে আমরা 6 - 1 এটাও বলতে পারি। তাহলে এক্স এর ভ্যালু এখন 6 - 1 যদি বলি, এই 1টা বাদ যাচ্ছে, যদি বাদ না যেত তাহলে এক্স এর ভ্যালু কি হতো না 6-এর থেকে ছোট হতো বা 6টা বড় হয়ে যেত। অর্থাৎ কোনো ধনাত্মক জিনিস যখন কখনো বাদ যাবে তাহলে সেই বাদটা যদি না যেত তাহলে কিন্তু মানটা তার থেকে বড় হয়ে যেত। তাহলে এখন এই বাদটাকে আমরা কি করছি, যেহেতু ধনাত্মক আর দিচ্ছি না, তাহলে মানে কি এই যে পড়ে আছে n ইন্টু 1/4 অর্থাৎ n/4, এই মানটা কি হয়ে যাবে, তার থেকে বড় হয়ে যাবে। সেই জিনিসটাই সাইডে মেনশন করা হয়েছে, যেহেতু পি মাইনাস হাফের হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে সেই মানটা যদি বাদ না যেত তাহলে যে মানটা থাকতো সেটা কত হতো, n/4। সেই n/4 ভ্যালুটা বড় হয়ে যেত। সেটাই ছিল আমাদের প্রমাণ, যে বাঁ দিকটা কি আছে, বাঁ দিকটা ভি রয়েছে, কারণ বলাই ছিল বাঁ দিকটা ভি। তার মানে আমরা প্রমাণ করতে পারছি ভি লসের ইকুয়াল টু n/4, ঠিক আছে। নেক্সট দেখো বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর একটা রিলেশন ডিফাইন করা রয়েছে এক্স ওয়াই সাচ দ্যাট মড অফ এক্স মাইনাস ওয়াই যুগ্ম সংখ্যা। দেখো এই অঙ্কটা আমি তোমাদের আগের পেজটাতে আলোচনা করে দিয়েছি, পার্ট 3 হুগলি ডিস্ট্রিক্ট, সেখানে টাইমটা দিয়ে দিয়েছি 30 মিনিট 32 সেকেন্ড। তোমরা কিন্তু সেখানে গিয়ে ভিডিওটা দেখে নাও। তোমাদের আমি আর বারবার রেকমেন্ড করছি পুরোনো সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো, অবশ্যই কিছু না কিছু হেল্প পাবে, এবং আমি সেই অঙ্ক যদি কমন আসে আমি কিন্তু পুরোনো ভিডিও রেকমেন্ড করে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে সমাধান করতে হবে। সমাধান করা মানে কি, এক্স এর মান বের করতে হবে, যেখানে দুটো জিনিস দেওয়া রয়েছে, ট্যান ইনভার্স রুট ওভার এক্স ইন্টু এক্স প্লাস 1 আর প্লাস সাইন ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। প্রথম কাজ কি করা হলো, সাইন ইনভার্স পার্টটাকে ডান দিকে নিয়ে যাওয়া হলো। আমরা কি জানি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স ওয়ান কস ইনভার্স এক্স, কারণ আমাদের মেন ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তাহলে এখান থেকে যদি আমরা চেঞ্জ করি তাহলে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স ওয়ান কস ইনভার্স এক্স লিখতে পারবো। এই জন্য ডান দিকটা কস ইনভার্স এক্স বলতে কাজ করছে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লেখা হলো। এবার দেখো বাঁ দিকটা কি রয়েছে, ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার দেখো আমরা তোমাদের বারবার বলেছিলাম যে কনভার্জন মনে রাখতে হবে, যেহেতু ডান দিকটা কসের আকারে এসছে তাহলে সেই জন্য বাঁ দিকটাকেও কসের আকারে আনা হলো। আর কি করা যেত না, ডান দিকটা যে কসের আকারকে তাকেও যদি ট্যানের আকারে করতাম তাহলেও কিন্তু দুদিক থেকে ট্যান কম্পেয়ার করা যেত, ঠিক আছে। কিন্তু আমি এখানে কি করেছি না, উভয় পক্ষ থেকে ট্যানকে আমরা কসের আকারে এনেছি যাতে কস কম্পেয়ার করতে পারি। এবার ট্যানকে কসের আকারে আনার ফর্মুলা কি, সেটা আমি তোমাদের ডান দিকে কিন্তু এক্সপ্লেন করেছি। এই কসের আকার বলতে তোমাদের কিন্তু এই লাইনে কিন্তু চলে আসছে। আমি কিন্তু ট্যান থেকে কস, কস থেকে সেক, সেক থেকে সাইন, এই প্রত্যেকটা কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কস ইনভার্স। তোমাদের কিন্তু আবারও বলছি যে কনভার্সনগুলো সমস্ত ফাংশন থেকে সমস্ত ফাংশানে, যে কোনো ট্রিকোনোমেট্রিক ইনভার্স থেকে বাকিগুলোতে তোমরা যাওয়া কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষ থেকে কস ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে যে পার্টটা পড়েছিল থাকছে। এবার দেখো কোনাকুনি গুণ হলে রুট রুট উঠে যাবে, কারণ একই জিনিসের যদি রুট থাকে তাহলে তাদের বর্গ হলে রুটটা উঠে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। উভয় পক্ষ থেকে 1 1 ক্যান্সেল আউট, তার মানে পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ এক্স কমন নেওয়া হয়েছে, সেটা 0 হয়, নতুবা করলে হয় এক্স ইকুয়াল টু 0 নতুবা এক্স ইকুয়াল টু -1। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু -1, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে একটা ডিটারমিনেটের ক্ষেত্রে প্রুফ করতে হবে সমান 4abc প্রুফ করতে হবে। দেখো বাঁ দিকটা প্রথম তুলে নেওয়া হলো, এরপর কি করা হয়েছে না, আবারও সে একই কাজ বলেই দিয়েছি। প্রথম দ্বিতীয় তৃতীয় সারির থেকে যথাক্রমে 1/a 1/b 1/c কমন নেওয়া হলো। তোমাদের কিন্তু এর আগেও একটা প্রমাণে একইভাবে কমন নেওয়া হয়েছে। তার মানে এবার কি হয়ে যাবে না, যেখানে কমন যাবে সেখানে কমন দেবে, আর যদি না যায় তাহলে a দিয়ে গুণ হয়ে যাবে, একইভাবে b দিয়ে গুণ হয়ে যাবে, একইভাবে c দিয়ে। সেই দ্বিতীয় টার্মের ক্ষেত্রে তাই হয়েছে, কমন যায়নি সেই জন্য এ দিয়ে গুণ। আবার তৃতীয় টার্মের ক্ষেত্রেও 1/a কমন যায়নি, তাই এ দিয়ে গুণ হয়ে গেছে। একই রকমভাবে কি করা হয়েছে না, দ্বিতীয়টাতেও কি করা হয়েছে 1/b কমন, তারপরটাতে 1/c কমন।
নেক্সট কাজ কি করা হয়েছে না r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, অর্থাৎ প্রথম রোতে বাকি সমস্ত রোগুলোকে নিয়ে গিয়ে যোগ করা হয়েছে। তাহলে দেখো প্রথম রোতে ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর বাকি দুটো রো তাদেরকে অ্যাড করলে সেটাও আসছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেই জন্য আসছে 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একইভাবে পরেরটা 2a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কি অল ওভার একটা উপর থেকে আমি কি 2 কমন নিতে পারি, কারণ সবার কাছে রয়েছে। আর তোমরা ডিটারমিনেন্টের নিয়ম জানো যে কোনো একটা রো বা একটা সারি থেকে কিছু কমন গেলেই আমরা সেটা কমন নিতে পারি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তা হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্ত এলিমেন্ট থেকে কিন্তু কমন নিতে হয়, কিন্তু ডিটারমিনেন্ট সেটা নয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো বা কলাম থেকে আমরা কিন্তু কমন নিতে পারি, সেই জিনিসটা 2 কমন নেওয়া হলো। নেক্সট পার্ট কি করা হলো না নেক্সট পার্টের ক্ষেত্রে দেখো r1 ড্যাশ সমান r1 মাইনাস r2, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করা হলো। কি সুবিধা না এই দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এই যে স্কোয়ার প্লাস স্কোয়ার দুটোতেই আছে, এটা কিন্তু কেটে যাবে, তাই দেখো কেটে গিয়ে শূন্য হয়েছে। নেক্সট কাজ কি r3 থেকে r1 বিয়োগ করা হলো। r3 বলতে রো 3 থেকে r1 যখন বিয়োগ করবো তখন দেখো আবার একটা কেটে গিয়ে শূন্য, মানে অ্যাকচুয়ালি আমাদের চেষ্টা করা হয়েছে যত ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আনা যায়, তাহলে কি না যখন আমরা বিস্তার করবো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। নেক্সট কাজ তারপরে হচ্ছে r2 ড্যাশ r2 মাইনাস r3, তাতেও দেখো আবার একটা অ্যাডিশনাল জিরো আমরা পাচ্ছি। তাহলে প্রতি ক্ষেত্রে যে অপারেশনগুলো অ্যাপ্লাই করছি সেখান থেকে আমরা বেশি পরিমাণ জিরো পাচ্ছি। এইবার দেখো যে ডিটারমিনেন্টটা এসেছে সেটা কিন্তু রিলেটিভলি অনেক বেশি ইজি, কারণ এখানে 3টে জিরো রয়েছে এবং বাকি যে টার্মগুলো কোথাও যোগ বিয়োগ নেই, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন করতে অনেক বেশি ইজি হবে। এরপর কি ডিটারমিনেন্টকে ভেঙে দেওয়া হয়েছে। ডিটারমিনেন্টকে ভাঙলে আমাদের কত আসছে, এখানে ক্ষেত্রে আমাদের সি স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ প্রথম লাইনের সাপেক্ষে ভাঙা হয়েছে। তোমরা চাইলে যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে ভাঙতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়, কিন্তু টার্গেট কি না যত বেশি সংখ্যক জিরো থাকবে তত ভাঙার সুবিধা। এবার যেহেতু এখানে প্রত্যেকটা সারিতে বা স্তম্ভে একটা করে জিরো রয়েছে, তাহলে এখানে চয়েস তোমাদের নিজেদের, তোমরা যে কোনো সারি বা স্তম্ভের রেসপেক্টে ভাঙতে পারো। আমি প্রথম সারির রেসপেক্টে ভেঙে দিয়েছি, ভাঙলে আমাদের চলে আসছে নিচ থেকে একটা এবিসি ক্যান্সেল আউট হয়ে যাবে, উপরে 2 2 যা 4 আর 4 এবিসি পড়ে থাকছে একটা করে, 4 এবিসি ওইটাই আমাদের আর এইচ এস ছিল, সেটা আমরা প্রমাণ করা গেল। ঠিক আছে, নেক্সট আবার একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, আমাদের দেখাতে হবে সব থেকে সহজ অঙ্ক এটা কিন্তু আমাদের ডিটারমিনেন্টের এই পেজে। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। কারণ কি না কারণ হচ্ছে অলরেডি এখানে 1 1 1 করে দেওয়া রয়েছে। আমাদের নিয়ম কি ছিল না কখনোই কোনো সারি বা স্তম্ভে যদি সবগুলোই 1 চলে আসে তাহলে কি করব না একটা 1কে ফিক্সড রাখবো এবং তার সাপেক্ষে বাকিগুলোকে জিরো করবো। 1কে ফিক্সড রাখা মানে কি যে কোনো একটা রো বা কলাম যেখানে 1 রয়েছে সেটাকে ফিক্সড করলাম। তাহলে আমি এখানে কি করেছি না প্রথম রোটাকে আমরা ফিক্সড ভাবছি, সেই জন্য দেখো প্রথম রোটা কিন্তু চেঞ্জ করে নিই। এইবার ওই প্রথম রোয়ের সাপেক্ষে r2 মাইনাস r1, অর্থাৎ r2 থেকে বিয়োগ করেছি রো 2 থেকে, আবার r3 মানে রো 3 থেকেও r1কে বিয়োগ করেছি। তাহলে দেখো সেই দুটো টার্ম পর পর জিরো চলে আসছে, আর বাকি নিয়ম অনুযায়ী ডান দিকে যেগুলো ছিল সেগুলো আমাদের বিয়োগ হয়েছে। এবার দেখো জেড মাইনাস এক্স আর এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে একটা আসবে জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স। যেই জেড মাইনাস এক্সটা আসবে সেটা এই জেড মাইনাস এক্সের সাথে কমন চলে যাবে। একইভাবে নিচে যে জেড মাইনাস ওয়াই আসবে সেটাও কমন চলে যাবে। তার মানে পড়ে থাকছে কি না এইভাবে এই পার্টগুলো যখন পুরোটাই কমন চলে যাবে, এটা কত 1 1 পড়ে থাকবে, সেটাই দেখো এখানে রয়েছে। আর পরের পার্টটা থেকে কি না যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ মাইনাস বি পার্টটা কমন চলে গেছে, তাহলে এ প্লাস বি পার্টটা পড়ে থাকবে, অর্থাৎ জেড প্লাস এক্স এবং তারপরটা জেড প্লাস ওয়াই পড়ে থাকছে। নেক্সট কি না যেহেতু প্রথম স্তম্ভতে অর্থাৎ ফার্স্ট কলামে সব থেকে বেশি পরিমাণ জিরো আছে, তাহলে ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট কলামের রেসপেক্টে যখন আমরা এক্সপ্যান্ড করছি চলে আসছে কি না এই যে ছোট্ট ডিটারমিনেন্ট, এই ছোট্ট ডিটারমিনেন্টটা পড়ে থাকছে, সেটা এখানে লেখা হয়েছে। তারপরে ডিটারমিনেন্টের গুণের যে নিয়ম ছিল, এটা থেকে এটা গুণ মাইনাস এটা থেকে এটা, এইভাবে ডিটারমিনেন্ট ভাঙা হয়। তাহলে সেই ডিটারমিনেন্টটা ভাঙলে আমাদের দেখো উভয় পক্ষ থেকে জেড জেড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই মাইনাস এক্স। তাহলে আমাদের আসছে কি না জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। কিন্তু প্রমাণে দেখো একটা পার্ট মাত্র মিলেছে, সেটা হচ্ছে জেড মাইনাস এক্স, বাকি দুটো দেখো উল্টো উল্টো আছে, কারণ আছে ওয়াই মাইনাস জেড, আমাদের এসছে জেড মাইনাস ওয়াই, আছে এক্স মাইনাস ওয়াই, আমাদের এসছে ওয়াই মাইনাস এক্স। তাহলে কি করা হয়েছে দুটো থেকে একটা করে মাইনাস কমন নেওয়া হয়েছে। আবার দেখো যেহেতু দুটো মাইনাস কমন তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয়নি, আমার সেই রাইট অ্যান্সারটা চলে আসছে। ঠিক আছে, নেক্সট দেখো এই একটা ম্যাট্রিক্স আমাদের বলে দেওয়া আছে 3/3 অর্ডারের। আই আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3, আমাদের দেখাতে হবে এ ইনভার্সের হোল স্কোয়ার প্লাস এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ইনভার্স আমরা পাবো কি করে না এ ইনভার্সের ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই রেট অফ এ। সেই জন্য কি করা হয়েছে আগে আমি রেট অফ এটা বের করে নিয়েছি। যে কোনো একটা সারির সাপেক্ষে তোমরা এক্সপ্যান্ড করতে পারো বা স্তম্ভের সাপেক্ষে। আমি যেহেতু দেখেছি না দ্বিতীয় সারিতে আমাদের একটা মাত্র এক আছে, বাকিগুলো সব জিরো, তাই এর সাপেক্ষে করেছি। তোমরা এটা যে কারণে সাপেক্ষে করতে পারো, কোনো সমস্যা নেই। আর অ্যাডজয়েন্ট অফ এ কি না প্রত্যেকের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যে ম্যাট্রিক্সটা আছে সেটা আমাদের নিতে হবে, তার ট্রান্সপোজ নিলে আমরা অ্যাডজয়েন্ট পাই। এই জন্য কি করা হয়েছে না প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট অর্থাৎ বের
কোফ্যাক্টরগুলো বের করা হয়েছে, সেই কোফ্যাক্টরগুলো দিয়ে তারপর ট্রান্সপোজ নেওয়া মানে কি পরিবর্তন, অর্থাৎ রোটা কলামে যাবে, কলামটা রোতে যাবে, সেইভাবে কিন্তু অ্যাডজয়েন্টও বের করা হয়েছে। তার মানে আমাদের এ ইনভার্স কত আসছে, অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, ডেটে যেহেতু -1 তাই -1 দিয়ে ভাগ করে দেওয়া বা -1 দিয়ে গুণ করে একই কথা, কারণ -1 দিয়ে ভাগ বা গুণের কোনো পার্থক্য কিছু নেই, শুধু একটা মাইনাস চিহ্ন চলে আসবে। সেই জন্য দেখো প্রত্যেকটা সিম্বলকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, প্লাসটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। নেক্সট কাজ কি না, নেক্সট কাজ হচ্ছে বাম পক্ষে আমাদের মানটা বের করতে হবে, অর্থাৎ এ ইনভার্সের হোল স্কোয়ার প্লাস এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। এ ইনভার্স যেহেতু বেরিয়ে গেছে তার হোল স্কোয়ার মানে কি, এ ইনভার্সকেই দুবার গুণ, সেই জিনিসটা লেখা হয়েছে, প্লাস এ বলতে কি না, যার যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটা। এবার দেখো দুটো ম্যাট্রিক্সের গুণ প্রথম অপারেশন করে তারপর তার সাথে যদি আমাদের প্রদত্ত এই ম্যাট্রিক্সটা যোগ করি তাহলে কি চলে আসছে না 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ যেটা আমাদের 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা প্রুফটা করতে পারলাম। নেক্সট অথবাতে বলা রয়েছে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তার এ ইনভার্স বের করতে হবে। দেখো আবার একটু আগে এক্সপ্লেন করেছি ইনভার্স বের করার টেকনিক কি না, অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। এই জন্য প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ বের করা হয়েছে, যার টেকনিক আছে কোফ্যাক্টর বের করে ট্রান্সপোজ নিয়ে, তারপর ডেটে বের করা হয়েছে যে কোনো একটা সারি বা স্তম্ভের রেসপেক্টে, তাকে তোমরা এক্সপ্লেন করে বের করতে পারো এক্সপ্যান্ড করে। ঠিক আছে, তাহলে আমাদের এ ইনভার্স কত আসছে না, এই ম্যাট্রিক্সটা চলে আসছে আমাদের এ ইনভার্স। এবার দেখো প্রদত্ত যে সমীকরণগুলি দেওয়া রয়েছে সেই সমীকরণগুলোকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আকারে সাজানোর চেষ্টা করি, অর্থাৎ প্রথমে এক্স তারপর ওয়াই তারপর জেড এই আকারে লিখে, তাহলে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আসবে সেই সহগগুলোই কি হবে না, তার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ সহগ ম্যাট্রিক্সটা তৈরি করবে, সেটাই তৈরি করা হয়েছে। যে সমীকরণগুলি থেকে সহগ ম্যাট্রিক্সটি হলো, তাহলে প্রথম কলামে থাকবে এক্স এর সহগ, দ্বিতীয় কলামে থাকবে ওয়াই এর সহগ, তৃতীয় কলামে থাকবে জেডের সহগ। এবং সেই যে সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমাদের যে এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অর্থাৎ তাকে যদি আমরা পরিবর্তন করি তাহলেই কিন্তু সেই ম্যাট্রিক্সটা পুরো এই ম্যাট্রিক্স, এই যে সহগ ম্যাট্রিক্স তার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি লিখেছি না, ওই সহগ ম্যাট্রিক্সটাকে ইকুয়াল টু আমরা এই ট্রান্সপোজ বলেছি। নেক্সট কাজ কি না, যে ভেরিয়েবলগুলো দেওয়া থাকে তাকে একটা ভেরিয়েবল ম্যাট্রিক্স বা এক্স বলে ডিনোট করা হয়, যেখানে এক্স ওয়াই জেড একটা 3x3x1 অর্ডারের একটা ম্যাট্রিক্স। আবার বি বলতে কি না, যে ডান দিকে সমস্ত ইকুয়েশনগুলো ডান দিকে যে কনস্ট্যান্ট পার্ট রয়েছে তাকে নিয়ে যেগুলো ম্যাট্রিক্স, অর্থাৎ একটা 3x1 অর্ডারের একটা কলাম ম্যাট্রিক্স আমাদের থাকছে। নেক্সট কাজ কি, তার মানে আমরা প্রদত্ত সমীকরণকে কি আকারে লিখতে পারি, এ ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ তোমরা যদি এই যে এ ট্রান্সপোজ বেরিয়েছে, এই যে এক্স বেরিয়েছে আর এই যে বি রয়েছে, এটা যদি বাঁ দিকটাতে গুণ করে দাও তাহলে কিন্তু অবশ্যই ডান দিকটা আসবে এবং সেটাই আমাদের প্রদত্ত সমীকরণকে রিপ্রেজেন্ট করবে। নেক্সট কাজ কি, আমাদের এক্স এর ভ্যালু বের করা, কারণ আমাদের সমাধান করতে হবে। এক্স এর ভ্যালু কি হবে না, উভয় পক্ষে বাঁ দিকে এ ট্রান্সপোজের হোল ইনভার্স দিয়ে গুণ করা হয়েছে, যেহেতু বাঁ দিকে এ ট্রান্সপোজের হোল ইনভার্স আর এ ট্রান্সপোজটা আই হয়ে যায়, সেটা লেখা হয়নি। এবং ডান দিকটাতে কি করা হয়েছে, ডান দিকে বি এর বাঁ দিকে এ ট্রান্সপোজের হোল ইনভার্স দিয়ে গুণ। আর এরপর কি না, আমাদের ফর্মুলা কি জানা আছে না, এ ইনভার্সের হোল ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজের হোল ইনভার্স, এই জিনিসটা কিন্তু আমাদের জানা আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করা হয়েছে। উপরে রয়েছে এ ট্রান্সপোজের হোল ইনভার্স, তাকে চেঞ্জ করে লেখা হয়েছে এ ইনভার্সের হোল ট্রান্সপোজ। এবার যেহেতু এ ইনভার্স আগে বের করা রয়েছে, তাকে ট্রান্সপোজ নিলেই আমাদের এ ইনভার্সের হোল ট্রান্সপোজ চলে আসছে। আর ডান দিকে বি ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করা হয়েছে, ভ্যালু আসছে 1 2 3। যেহেতু বাঁদিকে এক্স রয়েছে, এক্স বলতে কি ধরা ছিল না, এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স, তার মানে পাচ্ছি এক্স ওয়াই জেড সমান 1 2 3, অর্থাৎ x1 y2 z3। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে যদি লগ অফ ই বেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স হয়, তাহলে দেখাতে হবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে যেটা দেওয়া রয়েছে তাকে বোথ সাইডে উভয় দিকে এক্স এর রেসপেক্টে আমাদের কি করা হলো না, ডেরিভেটিভ করা হলো না, লগ এক্স এর মতো ভাবা হয়েছে। লগ এক্স এর ডেরিভেটিভ কত, 1/x, তাই জন্য 1 রয়েছে। আর যাকে ভেবেছি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে, তার ডেরিভেটিভ গুণ হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y, যেহেতু ওয়াই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাই একটা ডিভাইড এক্স গুণ হবে। একইভাবে ডান দিকে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করা হয়েছে, যেখানে tan ইনভার্স এক্স বলতে কি ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এবার এক্স বলতে ভেবেছি কি ওয়াই বাই এক্স, এই জন্য ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ আবার গুণ করা হয়েছে। এবার কি করা হলো না, নিচটাকে যখন লসাগু করব উভয় পক্ষে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই পার্টটা নিচে দুজনেরই আসবে এবং সেটা কেটে গিয়ে কি হয়ে যাবে, আমাদের পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। এবার কাজ কি আমাদের ডিওয়াই ডিএক্স বের করা, সেই জন্য ডিওয়াই ডিএক্স টার্মগুলোকে একদিকে এনে কমন নেওয়া হয়েছে, আর বাকি টার্মটা যা আছে সেটা আরেকদিকে পাঠিয়ে তারপর ডিওয়াই ডিএক্স এর সহগ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের পেয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। ঠিক আছে, নেক্সট দেখো ওয়াই একটা ইনভার্স ফাংশন দেওয়া রয়েছে, সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার প্লাস কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। আমাদের দেখাতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে ওয়াই টু বলতে কি ডবল অর্ডার ডেরিভেটিভ আর ওয়াই ওয়ান বলতে প্রথমবার ডেরিভেটিভ। এইবার কি করা হলো না, আমাদের যে পার্টটা দেওয়া রয়েছে সেটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো ভাবতে পারি, তাহলে তাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
2ab কি সুবিধা না, যেহেতু সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স রয়েছে, তাকে যদি যোগের আকারে প্রকাশ করতে পারি তাকে চেঞ্জ করে π/2 লিখতে পারবো, এবং π/2 একবার চলে এলে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে এবং আমরা সহজে ডেরিভেটিভটা করতে পারবো। কারণ আমরা জানি কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়। তারপর কি হলো, বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো, তার dy/dx কত আসছে না π² এর ডেরিভেটিভ 0, এবং বাকি পার্টটাতে 2 কনস্ট্যান্ট যেহেতু সেটাকে বাইরে রেখে বাকি যে সাইন ইনভার্স এক্স ইন্টু কস ইনভার্স এক্স রয়েছে তাহলে তাকে ইউভি লাগিয়ে সেটা কিন্তু ডেরিভেটিভটা কমপ্লিট করা হলো। এবার কাজ কি না, এই যে নিচে চলে আসছে √1 - x², তাকে বাঁ দিকে dy/dx এর সাথে গুণ করে দেওয়া হয়েছে, তারপর কিন্তু আবার পুনরায় আমাদের ডেরিভেটিভের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করা হয়েছে। তো যখনই ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করছি বাঁ দিকটাতে আবার কি লাগছে না ইউভি লাগবে। প্রথম √1 - x² ডেরিভেটিভ -2x/1 + x² আর dy/dx কনস্ট্যান্ট প্লাস √1 - x² কনস্ট্যান্ট dy/dx এর ডেরিভেটিভ d2/dx2, আর ডান দিকে যেহেতু পুরোটা x এর ফাংশন -π/0 আর সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ √1 - x², তার মানে হয়ে যাচ্ছে 4/√1 - x²। নেক্সট কাজ কি, এই √1 - x² কে বাঁ দিকে গুণ করে একটু গুছিয়ে লেখা। যখনই 1 - x² দিয়ে গুণ করছি তখন এই রুটে কি হয়ে যায়, রুটটা উঠে যাচ্ছে, চলে আসছে 1 - x² ইন্টু d2/dx2, এটাকেই আমাদের কি বলা আছে বইতে y2 বলা আছে, -x dy/dx = 4। ঠিক আছে, আমাদের সবসময় জিনিসগুলো খেয়াল রাখতে হবে, নোটেশনগুলো y1 বলতে আমরা সবসময় বুঝি dy/dx আর y2 বলতে বুঝি d2/dx2, অর্থাৎ যতবার ডেরিভেটিভ হবে সেই অনুযায়ী আমাদের সাফিক্সগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, নেক্সট ইন্টিগ্রেশন বলা আছে dx/√sin³ x cos x - আলফা। দেখো sin³ যদি থাকে তাহলে সেটা কিন্তু কখনোই রুটের বাইরে বেরোবে না, সেই জন্য কী করা হলো, ওকে sin4 করে দেওয়া হলো। যখনই এখানে sin4 করতে হবে নিচে একটা সাইন দিয়ে ভাগ করতে হবে, সেই জিনিসটা দেখো এখানে করা হয়েছে। তাহলে sin4 দিয়ে ভাগ জিনিসটা রয়েছে cos x - আলফা, আর তার আগে যেহেতু sin4 হয়ে গেছিলো সেটা রুটের বাইরে বেরোয় কথা হবে না sin², আর sin² নিচ থেকে উপরে গেলে হবে cos x², এবং নিচে যে পার্টটা রয়েছে সেটাকে cos of a - b ফর্মুলাতে ভেঙে ফেলা হয়েছে, cos a cos b প্লাস সাইন এ সাইন বি ফর্মুলাতে ভেঙে দেওয়া হয়েছে। তারপর কি না ভেতরটাকে স্প্লিট করে দিলে আসছে cos x বাই sin x সমান cot x ইন্টু cos আলফা প্লাস সাইন আলফা। এবার রুটের ভেতর যেটা রয়েছে তাকে আমরা ডাইরেক্ট জেড ধরে নিচ্ছি। তাহলে ডিজেড বলতে কত আসবে না মাইনাস অফ আমাদের যা লব রয়েছে মাইনাস অফ cos x² x dx। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের পাচ্ছি ডিজেড বাই cos আলফা, কারণ cos আলফা যেহেতু কনস্ট্যান্টটা গুণ আকারে থাকবে, ওটা যখন আমরা ডান দিকে পাঠাবো ভাগ হয়ে যাবে। তার মানে বাঁ দিকে যে মানটা রয়েছে তাকে চেঞ্জ করে লিখতে পারি ডিজেড বাই cos আলফা, সামনে একটা মাইনাস থাকবে, আর যাকে জেড ধরেছিলাম সেটা কি না, সেটা হচ্ছে রুটের ভিতর যেটা রয়েছে, তার মানে হয়ে যাবে √z। তার মধ্যে ফর্মটা চলে আসছে ইন্টিগ্রেশন dx/√x, কত হয় না 2√x, তার মানে হয়ে যাবে 2√z, আর বাকি যে পার্টটা যেমন ছিল সেটা থাকছে। তারপর জেডের ভ্যালু দেখো বসিয়ে দেওয়ার পর যা আসছে সেটাই আমাদের নির্ণয় উত্তর। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন প্রতি অঙ্কতে ইন্টিগ্রেশন করার সময় অবশ্যই সমাকলন ধ্রুবক যেন কথাটা থাকে, যদি সি ধরার প্রয়োজন হয়, একমাত্র ডেফিনেট ইন্টিগ্রালের প্রয়োজন হয় না। ঠিক আছে, নেক্সট আরেকটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন log of x² - x + 1 dx। এর ইন্টিগ্রেশনটা একটু দেখতেই পাচ্ছ বড় হয়েছে। কি করতে হবে না, যেহেতু লগ রয়েছে আমাদের কিন্তু বাই পার্টস ছাড়া অন্য কোনো পথ নেই। বাই পার্টস করতে গেলে আমাদের ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনের প্রয়োজন পড়বে। লগের যেহেতু ডাইরেক্ট ইন্টিগ্রেশন পসিবল নয়, আর আমরা জানি সেকেন্ড ফাংশনেরই ইন্টিগ্রেশন হয়, তাই লগটা অবশ্যই ফার্স্ট ফাংশনের কাজ করবে। তাহলে log of x² - x + 1 ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন, কিছু নেই মানে কি আছে, এক আছে। তাহলে একের ইন্টিগ্রেশন কত হবে, একের ইন্টিগ্রেশন হবে x মাইনাস ইন্টিগ্রেশন অফ যাকে ফার্স্ট ফাংশন ভেবেছিলাম তার ডেরিভেটিভ কত না log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x² - x + 1, যাকে ভেবেছি অর্থাৎ x² - x + 1 ওর ডেরিভেটিভ আমাদের গুণ করতে হবে, তার 2x - 1 গুণ হলো, আর এই যে এক্সটা এটা হচ্ছে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। নেক্সট কাজ কি করা হলো না, নেক্সট কাজ করার পর এই যে ডান দিকে যে ইন্টিগ্রেশন পার্টটা রয়েছে সেই পার্টটাকে আবার ক্যালকুলেট করা হলো। দেখো কি ফর্ম রয়েছে, উপরে কোয়াড বলতে আমাদের কি কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ রয়েছে, নিচেও দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে। তাহলে যখন উপর নিচে একই রকম ঘাতের ইকুয়েশন থাকে তখন আমাদের কি করতে হয় না, উপরের পার্টটাকে একটা পার্ট নিচের আকারে অ্যাডজাস্ট করতে হয়, আরেকটা পার্ট নিচের ডেরিভেটিভ আকারে, আর যদি কিছু কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটা যোগ আকারে লিখে ফেলতে হয়। তাহলে সেটাই করা হলো। তারপর কম্পেয়ার করে উভয় পক্ষ থেকে এ বি সি এই মানটা কিন্তু আমাদের বের করা হলো। ঠিক আছে, যখন এ বি সি বেরিয়ে গেল তার মানে আমাদের পুরো অঙ্কটা যেটা এখানে লব বলতে 2x² - x ছিল সেটাই এখন কত হয়ে গেছে না a ইন্টু x² - x + 1 প্লাস b ইন্টু ddx অফ x² - x + 1 প্লাস c। তার মানে সেখানে আবার এবিসির ভ্যালু বসিয়ে ইন্টিগ্রেশনটাকে কি করা হলো না স্প্লিট করে দেওয়া হলো। যখন ইন্টিগ্রেশন স্প্লিট করা হয়েছে তখন প্রথম পার্টটা তো যেহেতু নিচের সাথে অ্যাডজাস্ট হয়েছে তার কেটে গিয়ে কত পড়ে থাকবে 2 ইন্টু dx অর্থাৎ 2x হয়ে যাবে প্রথম পার্টের ইন্টিগ্রেশন, সেটাই দেখো প্রথম পার্টের ইন্টিগ্রেশন 2x হয়ে গেছে। সেকেন্ড পার্ট কি না, উপরটা যেহেতু নিচে ডি আকারে লেখা গেছে তাহলে আমরা ওকে লগ মোড লিখতে পারি, তাহলে সেটাই হয়ে গেছে হাফ অফ লগ মোড
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আর তারপরের পার্টটা কি, তারপরের পার্টটা ডাইরেক্ট পসিবল নয়। একে কী করা হয়েছে, যেহেতু নিচে দুটি বর্গ রয়েছে তারা একে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, দেখা গেছে এটা সমষ্টিরূপে প্রকাশ করা সম্ভব। তাহলে যখনই সমষ্টিরূপে প্রকাশ করা হলো তখন ফর্মটা চলে আসে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কাজ করছে এক্স মাইনাস হাফ, আর এ বলতে কাজ করছে √3/2। এবার দেখো সূচকীয় ক্যালকুলেশন আমাদের এখানে করা হয়েছে, 2 ক্যান্সেল আউট হয়েছে, 3 × মানেই হচ্ছে √3, সেটা বসিয়ে দেওয়া হয়েছে, সি সমাকলন ধ্রুবক। তারপর সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের লগ অফ 1 প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 এই যে পার্টটা, এই পার্টটা একসাথে আনা হয়েছে, এই জন্য এক্স মাইনাস হাফ চলে এসছে। এবং বাকি পার্টটা তারপর সিম্পল ক্যালকুলেশন করলে সি সমাকলন ধ্রুবক যা আসছে এটা লিখতে হবে অবশ্যই, লিখে দিলেই চলে আসছে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করতে আমাদের দেওয়া রয়েছে y × 1 + xy × dx প্লাস x × 1 - xy dy। যখনই এর ইন্টিগ্রেশন আমরা করতে যাব তার জন্য আমাদের দেখতে হবে যে কোন ফর্মে রয়েছে, সেই ফর্মটাকে আনার জন্য কি করা হলো না, উভয় পক্ষে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা হলো। তাহলে প্রথম দুটো পার্টকে একসাথে রেখে তাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ, আবার দ্বিতীয় পার্টটাকে একসাথে রেখে তাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ। যখন দ্বিতীয় পার্টটা থেকে হচ্ছে একটা এক্স ওয়াই উপর ক্যান্সেল আউট হয়ে যায়, সেই জন্য নিচে শুধু এক্স ওয়াই পড়ে থাকছে, কিন্তু প্রথম পার্টের ক্ষেত্রে পুরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে। এবার দেখো প্রথম পার্টের ক্ষেত্রে উপরের পার্টটা যেটা রয়েছে এক্স ডিএক্স এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, আগের দিন তোমাদের স্পেশাল ফর্ম কয়েকটা বলছিলাম, তারই মধ্যে দেখে নেবে একটা ফর্ম কিন্তু এখানে চলে এসছে, তাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই। আবার তারপরের পার্টটাকে দেখো স্প্লিট করলে একটা ওয়াই ওয়াই কেটে যাবে ডিএক্স বাই এক্স, আবার তারপরের পার্টে মাইনাস দিয়ে এক্স এক্স কেটে যাবে ডিওয়াই বাই ওয়াই, সেটা চলে আসছে। এবার কী করা হচ্ছে, বোথ সাইডে ইন্টিগ্রেশন করা হচ্ছে। যখনই ইন্টিগ্রেশন করা আসছে ডান দিকটা বাঁ দিকটা কত আসছে না ডিএক্স বাই এক্স ফর্ম, তার মানে হচ্ছে আমাদের আসবে -1/x, কারণ ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় না -1/x, তাহলে -1/x প্লাস ওয়াই, আর ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ মোড এক্স, আর ডিওয়াই বাই ওয়াই লগ মোড ওয়াই ইকুয়াল টু 0-র ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে সি। তার মানে আমাদের ভ্যালু চলে আসছে কত না লগ এক্স মাইনাস লগ ওয়াই, এই ভ্যালুটা হলো লগ অফ এক্স বাই ওয়াই। সেই ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, মোড দেওয়া হয়েছে কেন না, কারণ আমাদের এক্স সম্পর্কে কোনো ক্লারিফিকেশন নাই যে এটা পজিটিভ বা নেগেটিভ কিনা, সেই জন্য মোড দেওয়া থাকছে। আর সেই কারণে আমাদের অ্যান্সার চলে আসছে -1/xy প্লাস লগ অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে সেটা সমাকলন ধ্রুবক। নেক্সট অথবাতে কি বলা আছে না, একটা ডিওয়াই ডিএক্স অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে সমাধান, অর্থাৎ ওয়াই এর ভ্যালু কীরকম দেখতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো যেটা দেওয়া রয়েছে সেটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, বুঝবো কী করে না, তোমরা যদি এক্সের জায়গায় ল্যামডা এক্স ওয়াইয়ের জায়গায় ল্যামডা ওয়াই আনো, তাহলে দেখবে আমাদের ডিওয়াই ডিএক্স যে ফাংশনটা রয়েছে সেটা যা ছিল তাই থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারবো এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে বা সমতাত্ত্বিক সমীকরণ, তার ক্ষেত্রে কী করতে হয়, ওয়াই ইকুয়াল টু ভিএক্স বা এক্স ইকুয়াল টু ভিওয়াই ধরতে হয় সিচুয়েশন অনুযায়ী। ওয়াই ইকুয়াল টু ভিএক্স যখন ডিওয়াই ডিএক্স থাকে, আর ডিএক্স ডিওয়াই থাকলে হচ্ছে এক্স ইকুয়াল টু ভিওয়াই, এই দুটো ধরতে হয়। ধরার পর বাঁ দিকটাতে ডেরিভেটিভ করলে আসছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডি ইউভি সূত্র। এবার দেখো যে প্রশ্নটা আমাদের দেওয়া ছিল সেখানে ডিওয়াই ডিএক্সকে রিপ্লেস করা হয়েছে, আর বাকি পার্টে যেখানে যেখানে ওয়াই পাওয়া গেছে সেখানেই ভিএক্স বসানো হয়েছে। তারপর দেখো ক্যালকুলেট করার পর আমাদের আসছে কি না, ভেরিয়েবল সেপারেশনের পর ডিভি বাই ভি স্কোয়ার মাইনাস 2v আর ইকুয়াল টু ডিএক্স বাই এস, এটা ভেরিয়েবল সেপারেশন করে আসছে। তাহলে এবার কি করার কাজ আমাদের, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা। যখনই উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি প্রথম পার্টটা বা বাঁ দিকটা কি দুটি বর্গের সমষ্টি বা অন্তর্ভুক্ত প্রকাশ করার চেষ্টা করতে হবে, কারণ নিচে কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে দ্বিঘাত সমীকরণ, সেটা প্রকাশ করার পর কত আসছে v-1 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর ডান দিকটা দেখো ডাইরেক্ট ফর্মুলা রয়েছে লগ মোড এক্স হয়ে যাবে, সেটাই আমাদের করা হয়েছে। তাহলে বোথ সাইড থেকে ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের যা ফর্মুলা ছিল সেটা বের করা হয়েছে, এবং লাস্টে আবার ভি এর মান ওয়াই বাই এক্স এটা বসানো হয়েছে। এইবার দেখো দুদিক থেকে লগ আমরা তুলতে পারবো, কারণ দুদিক থেকে যখনই লগ তুলতে যাবো এই যে লগের ভেতরে যে পার্টটা, এই পার্টটা অবশ্যই পজিটিভ হতে হবে, কিন্তু আমরা তো জানি না এক্স ওয়াই ভ্যালু কী হবে, তাই পজিটিভ বা নেগেটিভ কিছু বলতে পারবো না, সেই জন্য মডটা বজায় রেখেছি। এবার মড তোলার ক্ষেত্রে কী করতে হয় না, উভয় পক্ষকে বর্গ করতে হয়, সেই জন্য উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, দিলে আমাদের মডটা উঠে যাচ্ছে এবং ভ্যালুটা স্কোয়ার আকারে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব আলফা বিটা গামা তিনটা ভেক্টর এমনভাবে বলা আছে আলফা ক্রস বিটা প্লাস বিটা ক্রস গামা প্লাস গামা ক্রস আলফা সমান 0 ভেক্টর যদি হয় আমাদের দেখাতে হবে আলফা বিটা গামা সামতলিক। দেখো আমরা জানি সামতলিক হওয়ার শর্ত কি না, বক্স এবিসি আর এবিসি যদি 0 হয় তাহলে এবিসি তিনটা ভেক্টরকে সামতলিক বলা হবে, এখানে সেটা আলফা বিটা গামা দেওয়া রয়েছে, তাহলে আমাদের দেখাতে হবে বক্স আলফা বিটা গামা এটা 0। ঠিক আছে, তাহলে দেখো সেই জন্য কি করা হলো না, যেটা আমাদের প্রদত্ত শর্ত দেওয়া রয়েছে তাকে যে কোনো একটা ভেক্টর, তোমরা আলফা ভেক্টর দিয়ে করতে পারো, বিটা ভেক্টর বা গামা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর দিয়ে ডট গুণ করে দেবে। ডট গুণ করলে কি আসবে না, প্রথমটার ক্ষেত্রে আলফা ডট আলফা ক্রস বিটা, পরেরটা আলফা ডট বিটা ক্রস গামা, পরেরটা আলফা ডট গামা ক্রস আলফা, আবার ডান দিকটা আলফা ডট 0 ভেক্টর সমান 0 0 চলে আসছে। এবার দেখো ডট গুণের নিয়ম কি ছিল না,
এ ডট বি ক্রস সি যদি হতো তাহলে আমাদের লেখা কিভাবে হতো না বক্স এবিসি, এই জিনিসটাকে আমরা লিখতাম। তাহলে সেই অনুযায়ী এখন আলফা ডট আলফা ক্রস বিটাকে বক্স আলফা আলফা বিটা, তারপরটাকে আলফা বিটা গামা, তারপরটাকে আলফা গামা আলফা, এটা আমরা লিখতে পারবো। এবার আমরা জানি এই বক্সের ক্ষেত্রে যদি দুটো ভেক্টর পরস্পর একই হয়ে যায় তার মানে সেক্ষেত্রে আমাদের প্রথমটার ক্ষেত্রে আলফা আলফা আর লাস্টের ক্ষেত্রে সেটাও আলফা আলফা, তাহলে সেক্ষেত্রে মান কত হয় না শূন্য চলে আসে। তার মানে দেখো প্রথমটার মানও শূন্য, লাস্টেরটার মানও শূন্য, তার মানে পড়ে থাকছে কি আলফা বিটা গামা, তার মানে পাচ্ছি বক্স আলফা বিটা গামা সেটা সমান শূন্য। তার মানে আমরা বলতে পারি এটাই কি সমতলিক হওয়ার শর্ত। তার মানে আমরা বলতে পারি যে আলফা বিটা গামা তিনটি ভেক্টর পরস্পর সমতলিক। ঠিক আছে, নেক্সট আর ভেক্টর সমান দেখাতে হবে আর ডট আই আই ক্যাপ, আর ডট জে জে ক্যাপ, আর ডট কে কে ক্যাপ। দেখো আর ভেক্টর বলতে আমরা ধরে নিয়েছি এক্স আই কে ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, কারণ আর একটা র্যান্ডাম ভেক্টর যে কোনো আরবিটারি ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি। তোমরা পি কিউ আর দিয়েও এটা প্রমাণ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে প্রথম বের করছি রাইট হ্যান্ড সাইডে আর ডট আই। আর ডট আই মানে কি আই ক্যাপ দিয়ে ডট প্রোডাক্ট যখন আমরা করবো শুধু আই প্রোডাক্ট আই এর যে টার্মটা সেটাই পড়ে থাকবে, অর্থাৎ এক্স পড়ে থাকছে। একইভাবে যেমন জে দিয়ে করছি জে যুক্ত টার্ম, কে দিয়ে করলে কে যুক্ত টার্ম সেটাই আমাদের পড়ে থাকছে, বাকি সমস্ত ক্ষেত্রে ডট প্রোডাক্ট জিরো চলে আসছে। এবার এক্ষেত্রে আমাদের এলএইচএস থেকে আরএইচএস প্রুফ করার থেকে আরএইচএস থেকে এলএইচএস প্রুফ করাটা অনেক বেশি সহজ। তাহলে দেখো আরএইচএস আর ডট আই আর ডট জে আর ডট কে এর ভ্যালু বসানো হলো, সেটাই আমার এক্স আই ওয়াই জে জেড কে চলে এলো। তার মানে যেটাই আমরা আর ধরেছিলাম সেই আর ভেক্টরটাই ঘুরে এলো, অর্থাৎ এলএইচএস ইকুয়াল টু আরএইচএস আমরা সহজেই বলতে পারবো। নেক্সট এলপিবিটা বলা আছে একটি গাড়ি চালক 25 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালালে সে প্রতি কিমিতে 2 টাকার পেট্রোল খরচ হয়। আবার যদি তিনি 40 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালান, অর্থাৎ গাড়ির গতিবেগ যদি বৃদ্ধি করেন, তখন তার পেট্রোলের খরচও বৃদ্ধি পেয়ে কত হয়েছে প্রতি কিমিতে 5 টাকা। তাহলে তিনি সর্বোচ্চ 100 টাকার পেট্রোল বাবদ খরচ করতে পারবেন। তার মানে তার 100 টাকার বেশি সে খরচ করতে পারবেন না, যে যতটা, এবং তার যাত্রাপথ সর্বোচ্চ 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার বেশিও সে কিন্তু গাড়ি চালাতে পারবে না। তাহলে এই সমস্যাটার জন্য আমাদের এমন একটা এলপিবি তৈরি করতে হবে যাতে করে তার যাত্রাপথের দূরত্ব সর্বাধিক, অর্থাৎ তিনি বিভিন্ন গতিবেগে গাড়ি চালিয়ে সব থেকে বেশি দূরত্ব যেতে চান। এবার মনে হতে পারে যে আমি বেশি গতিবেগে গাড়ি চালালে বেশি দূরত্ব যেতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে না খরচটাও বেশি হবে, কিন্তু তার ম্যাক্সিমাম খরচ কত 100 টাকার বেশি করতে পারবে না। আবার যদি মনে হয় না আমি খুব কম বেগে গাড়ি চালালে আমার খরচ কম হচ্ছে, সেক্ষেত্রে আমার দেখা যাবে সময়টা আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা তিনি পাচ্ছেন, সময়টা বেশি পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো দিক থেকে প্রবলেম, সেই জন্যই আমাদের এলপিবিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে তিনি সর্বোচ্চ দূরত্বও যেতে পারেন, অথচ প্রয়োজনীয় যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনে চলতে পারে। তা ধরে নিলাম তিনি 25 কিমি বেগে এক্স কিলোমিটার, 40 কিমি বেগে ওয়াই কিলোমিটার যাত্রা করবেন, তাহলে মোট দূরত্ব কত এক্স প্লাস ওয়াই কিলোমিটার যাবেন। আমাদের তাহলে কাজ কি দূরত্ব সর্বাধিক করতে হবে, তার মানে ওই যে জেড বলতে বিষয়াত্মক অপেক্ষক সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, যাকে চরম বা সর্বাধিক করতে হবে। এবার 25 কিমি পার বেগে গাড়ি চালালে তার প্রতি কিমিতে খরচ কত হয় 2 টাকা, আবার 40 কিমি পার বেগে গাড়ি চালালে তার প্রতি কিমিতে খরচ হয় 5 টাকা। তাহলে তার মানে মোট খরচ কত হবে 2x প্লাস 5y। এবার বলছে সেই মোট খরচটা 100 টাকার থেকে যেন কম হয়, কিন্তু সর্বোচ্চ 100 টাকা তিনি খরচ করতে পারেন। তারপরে 2x প্লাস 5y লেস অর ইকুয়াল টু 100 হবে। আবার 25 কিমি বেগে এক্স কিমি, 40 কিমি বেগে ওয়াই কিমি যেতে তার মোট কত সময় লাগবে না x/25 প্লাস y/40। ঠিক আছে, তাহলে কিন্তু তার মোট সর্বাধিক কত সময় আছে হাতে না 1 ঘন্টার বেশি সে সময় ব্যয় করতে পারবে না। তার মানে মোট ম্যাক্সিমাম সময় তিনি যেটা ব্যয় করতে পারবেন সেটা হচ্ছে 1 ঘন্টা। তারপরে সেটাই আমাদের যে সময় সেই x/25 প্লাস y/40 এটা লেস অর ইকুয়াল টু 1 হতে হবে। এবার এটাকে ক্যালকুলেট করলে সহজ হচ্ছে 8x প্লাস 5y লেস অর ইকুয়াল টু 200। এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত, দুটো শর্ত রয়েছে। তার মানে আমরা বলতে পারি কি না প্রোগ্রামবিধি সমস্যাটি হলো জেড ইকুয়াল টু এক্স প্লাস, যার মান চরম করতে হবে বা ম্যাক্সিমাম করতে হবে যখন বাধা গোষ্ঠী হয় 2x প্লাস 5y লেস অর ইকুয়াল টু 100 আর 8x প্লাস 5y লেস অর ইকুয়াল টু 200, এবং নন নেগেটিভ কন্ডিশন, অর্থাৎ গাড়ির গতিবেগ কখনো তো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এক্স আর ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, এটা নন নেগেটিভ কন্ডিশন তোমাদের কিন্তু অবশ্যই প্রতিটা ক্ষেত্রে দিতে হবে। ঠিক আছে, নেক্সট একটা এলপিবি দেওয়া আছে যাকে ম্যাক্সিমাম করতে হবে -x প্লাস 2y, তার জন্য বাধা গোষ্ঠী দেওয়া রয়েছে চারটে বাধা গোষ্ঠী রয়েছে, সেই চারটাকে বিভিন্ন আকারে লিখে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করলাম প্লট করার নিয়ম জানি, তাদের তুল্য সমীকরণ বের করা হলো এবং সেই তুল্য সমীকরণ বের করে গ্রাফে প্লট করা হলো। যখনই গ্রাফে প্লট করা হলো এইবার আমাদের কাজ কি না অ্যারো দেওয়া। তাহলে অ্যারোটা কিভাবে দেখবো না যদি মূলবিন্দু আমি না হয় তাহলে 0 0 চেক করব, যদি 0 0 স্যাটিসফাই করে তাহলে যেদিকে 0 0 আছে সেদিকে অ্যারো হবে, আর যদি স্যাটিসফাই না করে আর উল্টো দিকে হবে। তাহলে সেই অনুযায়ী অ্যারোগুলো দেখো তোমাদের প্রতিটা লাইনের ক্ষেত্রে দেওয়া হয়েছে, এবং ফাইনালি দেখা যাচ্ছে যে যে অঞ্চলে আমাদের সমাধান অঞ্চল রয়েছে সেটা কি না সেটা এই যে এই রিজিয়ানটা, এই রিজিয়ানটা হচ্ছে সেই নির্ণয় সমাধান অঞ্চল, যেখানে সমস্ত অ্যারোগুলো ইন্টারসেক্ট করছে। এই পিঙ্ক লাইনটা নয়, কারণ পিঙ্ক লাইনটার অন্য সিগনিফিকেন্স আছে, আমি সেটা আমি পরে বলছি।
এবার দেখো তাহলে এই রিজিয়নটা দেখো, তোমরা যদি খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে এই রিজিয়নটা হচ্ছে আনবাউন্ডেড রিজিয়ন, কারণ এইদিকে অসীম পর্যন্ত বর্ধিত রয়েছে। তাহলে যখন আমাদের আনবাউন্ডেড রিজিয়ন বা অসীমাবদ্ধ অঞ্চল থাকে, সেক্ষেত্রে আমাদের বের করার নিয়ম কি না, আমরা আগে কৌণিক বিন্দুগুলোতে মান বের করব, সেখানে জেডের যা মান আসবে সেই যে সর্বোচ্চ মান, তার থেকে কোনো বড় সর্বোচ্চ মান আছে কিনা সেটা আমাদের কিন্তু একবার চেক করে নিতে হবে। তাহলে এখানে আমরা প্রদত্ত বাধাকোষ সমূহ চক কাগজে অঙ্কন করার পর প্রাপ্ত কার্যকারী অঞ্চলটি হলো একটি অসীমাবদ্ধ অঞ্চল, যার কৌণিক বিন্দুগুলি আমি এখানে লিখে ফেলেছি। তোমরা গ্রাফে প্লট করলে কৌণিক বিন্দু পেয়ে যাবে। আর কি নিয়ম আছে কৌণিক বিন্দু পর, আমি তোমাদের বলেছিলাম যে সমীকরণগুলো যদি আমরা সমাধান করি সেখানেও কিন্তু আমরা কৌণিক বিন্দু পাবো। ঠিক আছে, তাহলে সেভাবে আমরা ABCD যে 4টে কৌণিক বিন্দু পেয়ে গেলাম। এবার আমার কাজ কি না, যে আমাদের বিষয়াত্মক অপেক্ষক জেড দেওয়া রয়েছে সেই কৌণিক বিন্দুগুলোতে তার মান বের করা। দেখো সেই জিনিসটা করা হয়েছে, এবং সেই মান থেকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে 9 হচ্ছে যে সর্বোচ্চ মান। কোন বিন্দুতে না A3,6 এই বিন্দুতে আমরা সর্বোচ্চ মান পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে 9-এর থেকে বড় মান কি আর পাওয়া সম্ভব, সেইটা আমাদের চেক করতে হবে। সেই জন্যই বলা হচ্ছে যে অতএব A3,6 বিন্দুতে জেডের মান সর্বোচ্চ হয়, কিন্তু কার্যকারী অঞ্চল আমাদের কি অসীমাবদ্ধ। তাই আমাদের দেখতে হবে এমন কোনো এক্স আছে কিনা বা ওয়াই আছে কিনা যার জন্য জেড বলতে -x+2y এর মান 9-এর থেকে অধিক অর্ধতলটি অঙ্কন করা হয়েছে, কারণ এর থেকে অধিক হয় কিনা আমাদের সেটা খুঁজতে হবে। এবার যখন আমি অর্ধতল অঙ্কন করতে যাবো, তার সমতুল্য সমীকরণ লাগবে। সেই সমীকরণ অনুযায়ী যেটা প্লট করা হয়েছে সেটাই হচ্ছে পিঙ্ক লাইন। এবার আমাদের কি না, যেহেতু অর্ধতল প্লট করতে 0 0 বসাবো, তাহলে 0 0 বসালে কি আসে 0 + 0 > 9। এটা ঠিক নয়, কারণ 0 0 9-এর থেকে বড় নয়। তার মানে কি ওই অর্ধতল যেদিকে মূলবিন্দু আছে সেই মূলবিন্দুর বিপরীত দিকে অ্যারো হবে। দেখো মূলবিন্দু আমাদের হচ্ছে এটা, তাহলে মূলবিন্দুর বিপরীত দিক বলতে এই দিকে অ্যারো হবে, এবং সেই উল্টো দিকে এখানে অ্যারো দেওয়া রয়েছে। তার মানে আমাদের যে কার্যকারী অঞ্চল আর এক্স ওয়াইয়ের যে সমস্ত মানের জন্য -x+2y বা জেড এর মান 9-এর থেকে বড় হবে, সেই অর্ধতল পরস্পরকে ইন্টারসেক্ট করছে না। তো যখনই পরস্পরকে ইন্টারসেক্ট করছে না, তার মানে আমরা এমন xy খুঁজে পাওয়া সম্ভব নয় যার জন্য জেড এর মান 9 অপেক্ষা বড় হবে। তার মানে আমাদের নির্ণয় সমাধান এই বিন্দুতে যেটা বেরিয়েছিল সেটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো প্রবাবিলিটি বলা আছে একটি ব্যাগে 3টি সাদা, 7টি লাল, 15টি কালো বল রয়েছে। আর একটা ব্যাগে একই রকম স্পেসিফিকেশন অনুযায়ী সাদা, লাল, কালো বল তিনটে বিভিন্ন সংখ্যায় রয়েছে। আমাদের বলছে প্রত্যেক ব্যাগ থেকে একটা করে বল তুলতে হবে, এবং দেখতে হবে যে দুটো বল একই রঙের। দেখো দুটো বল একই রঙে হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দুটো জিনিস কি কি হতে পারে না, দুটো ব্যাগ থেকেই সাদা বল উঠে আসতে পারে, দুটো ব্যাগ থেকেই লাল বল উঠে আসতে পারে, আবার দুটো ব্যাগ থেকেই কালো বল উঠে আসতে পারে। তাহলে সেই জিনিসগুলো আমাদের বের করতে হবে, কারণ দেখো একই রঙের হওয়া মানে কি, প্রথম ব্যাগ থেকে যে কালারের বল তুলছি, দ্বিতীয় ব্যাগ থেকেও আমাদের সে কালারেরই বল তুলতে হবে। তাহলে প্রথম ব্যাগ থেকে সাদা বল তোলার সম্ভাবনা আমরা বের করেছি, কারণ টোটাল বল 25টা রয়েছে, তার মধ্যে সাদা 3টে, তাহলে 3 × 25। একই রকম লাল বল, কালো বলের সম্ভাবনা বের করেছি। একই রকমভাবে দ্বিতীয় ব্যাগের ক্ষেত্রেও টোটাল বল 25 রয়েছে, তাতে সাদা, লাল, কালো শুধু সংখ্যাগুলো পার্থক্য আছে, সেই অনুযায়ী তাদের সম্ভাবনা বের করেছি। এবার কি না, এখন দুটি ব্যাগ থেকে তোলা বল দুটি একই রঙের হওয়ার ঘটনা হলে নিম্নরূপ। মানে কী ভাবে একই রকম হতে পারে সেটা আমি একটা চকের সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কী হতে পারে না, প্রথম থলি থেকে তোলা বল, দ্বিতীয় থলি থেকে তোলা বল আর তাদের সম্ভাবনা। প্রথম থলি থেকে সাদা উঠতে পারে, তখন দ্বিতীয় থলি থেকে সাদা, তবেই একই কালারের হবে দুটো বল। প্রথম থলি থেকে সাদার সম্ভাবনা কত, 3/25, আর একই কেসের আন্ডারে, মানে তাই গুণ হচ্ছে পরেরটার জন্য 10/25। একইভাবে প্রথম থলি থেকে লাল বল, দ্বিতীয় থেকেও লাল বল, তবেই একই কালারের হবে। আবার কালো বল, এইভাবে তাদের সম্ভাবনাগুলো বের করা হয়েছে। এবার কেন গুণ হচ্ছে, কারণ একই কেসের আন্ডারে যতক্ষণ না দুটো বল তোলা হচ্ছে তখন আমাদের কেস কমপ্লিট হবে না, তাই জন্য গুণ হবে। আবার যখন আলাদা আলাদা কেস চলে আসবে তখন সেই প্রবাবিলিটিগুলো যোগ হবে। এই জিনিসটা কিন্তু তোমাদের আমি আগেও এক্সপ্লেন করেছি যে আলাদা ঘটনার মধ্যে আলাদা কেসে হলে সেটা যোগ হয়, আর একই কেসের আন্ডারে হলে গুণ হয়। তাহলে সেই অনুযায়ী আমাদের নির্ণয় যে সম্ভাবনা, অর্থাৎ দুটি বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত না, এই প্রবাবিলিটিগুলো কি হবে না, যোগ হবে। যোগ করার পর ক্যালকুলেট করে আসছে 207/625। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক ছিল, তোমরা কিন্তু একটু চেষ্টা করলেই পারবে। নেক্সট দেখে বলা আছে একটি খেলায় একজন ব্যক্তি 1 টাকা জেতেন যখন তার লুডোর ছক্কায় 6 পড়ে। অর্থাৎ তিনি যদি 6 ফেলতে পারেন তাহলে 1 টাকা জিতবেন, কিন্তু 6 ছাড়া অন্য কিছু অর্থাৎ 1 2 3 4 5 এগুলো যেটাই পড়ুন না কেন তিনি 1 টাকা হেরে যাবেন। কিন্তু ব্যক্তিটি স্থির করেন যে সর্বাধিক তিনি 3 বার লুডোর ছক্কা চালবেন, অর্থাৎ 3 বারের বেশি তিনি থ্রো করবেন না। কিন্তু একবার 6 পড়ে গেলেই তিনি খেলা থেকে বেরিয়ে আসবেন, অর্থাৎ খেলা বন্ধ করে দেবেন। কারণ তিনি বলাই আছে যে 6 পড়লে তিনি 1 টাকা পাবেন, এবং তিনি এটাই সিদ্ধান্ত করেছেন যে একবার 6 পড়লে তিনি খেলা বন্ধ করে দেবেন। ধরো প্রথমবারই 6 পড়ে গেল, তাহলে কিন্তু আর তিনি দ্বিতীয়বার বা তৃতীয়বার চালবেন না। আবার যদি প্রথমবার না পড়ে তাহলে আবার দ্বিতীয়বার চালবেন, 6 না পড়লে। আবার দ্বিতীয়বারও যদি না পড়ে তবেই তিনি তৃতীয়বার চালবেন। যে স্টেপে 6 পড়ে যাবে তিনি সেখানে খেলা বন্ধ করবেন। ঠিক আছে, সেটা বলা আছে।
তাহলে আমাদের বের করতে হবে কি না ব্যক্তির জয় বা পরাজয়ের প্রত্যাশা, অর্থাৎ এই রকম শর্তে যদি ব্যক্তি খেলেন তাহলে তিনি কত টাকা জয় করতে পারবেন বা বা কত টাকা তিনি হেরে যাবেন বা পরাজিত হবেন সেটা আমাদের বের করতে হবে। দেখো একটা লুডোর ছক্কা যদি চালা হয়, ছয় পড়ার সম্ভাবনা কত? 1/6, কারণ 6টা রয়েছে তার মধ্যে 6 একটাই রয়েছে। আবার 6 না পড়া মানে কি বাকি যা যা রয়েছে 1 থেকে 5, তাহলে 5/6। এবার এক্স হচ্ছে কি ধরছি না, এক্স হচ্ছে ব্যক্তির দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ, তিনি কি টাকা জিততে পারেন সেই টাকার পরিমাণটা আমরা এক্স দ্বারা ভাবছি। এবার এক্স স্পেকট্রাম বলতে কি না এক্সেস কি কি ভ্যালু হতে পারে সেইটাই হচ্ছে এক্স স্পেকট্রাম। এই জিনিসগুলো আমি তোমাদের কিন্তু এক্সপ্লেন করছি যে কিভাবে এইগুলো তার স্পেকট্রাম হচ্ছে, ঠিক আছে। প্রথম দেখো বলেছে এক্স স্পেকট্রাম -3, অর্থাৎ তিনি 3 টাকা হেরে যাবেন কখন না তিনি প্রথমবারেও 6 ফেলাতে পারেননি, দ্বিতীয়বারেও যদি 6 না ফেলতে পারেন, আবার তৃতীয়বারেও যদি 6 না ফেলতে পারেন, কিন্তু 3বারের বেশি তিনি চালবেন না। তিনি যদি কোনোবারেই 6 না ফেলতে পারেন তাহলে দেখুন আমাদের বলাই আছে 6 না ফেলতে পারলে কত 1 টাকা 1 টাকা করে হেরে যায়, তাহলে প্রতিবার 1 টাকা 1 টাকা করে হারলে 3 টাকা হেরে যাবেন, অর্থাৎ এক্স এর মান 3 হতে পারে। আবার এমন হতে পারে তিনি লাস্ট বারে 6 ফেলে দিয়েছেন, অর্থাৎ প্রথমবার পারেননি, দ্বিতীয়বার পারেননি, কিন্তু তৃতীয়বারে 6 পড়ে গেছে, সেক্ষেত্রে কত টাকা পাবেন? 1 টাকা পাবেন। কেন? দুবার পারেননি মানে -1 হওয়ার কথা, কিন্তু তৃতীয়বারে যেহেতু ফেলেছেন তিনি তাই +1 টাকা পাবেন। তার মানে একটা +1 কেটে যাবে, তাই -1 টাকা -1 টাকা হয়ে যাবে তার প্রাপ্ত পুরস্কার, বা অর্থাৎ তাকে পুরস্কার ঠিক নয়, 1 টাকা তাকে দিতে হবে, ঠিক আছে, কারণ বলছেন যে তিনি হেরে গেলেন 1 টাকা দেবেন। আবার আরেকটা কি হতে পারে, তিনি দ্বিতীয় নম্বর বারেই 6 ফেলে দিতে পারেন। তিনি যখন দ্বিতীয়বারে 6 ফেলবেন তখন কি প্রথমবারে পারেননি, দ্বিতীয়বারে পেরেছেন, তখন কিন্তু আর এই তৃতীয়বারটা আসবে না। তৃতীয়বারটা আসবে না কেন? কারণ তিনি বলেছেন যে যখনই 6 পড়ে যাবে তখনই তিনি খেলা বন্ধ করবেন, তাহলে কিন্তু তখন তৃতীয়বারের কথা আসছে না। তার মানে কি এক্ষেত্রে কি 1 টাকা হারবেন, আবার পরের বার 6 ফেলার জন্য 1 টাকা জিতবেন, তার মানে আলটিমেট তার কোনো টাকাই লাভ হবে না। আবার এমনটাও হতে পারে যে প্রথমবারেই তিনি 6 ফেলে দিয়েছেন, সেক্ষেত্রে তার 1 টাকা লাভ হবে, ঠিক আছে। প্রথমবারেই যদি 6 ফেলে এখানে বন্ধ করে দেবেন খেলা, তাহলে সেখানে দ্বিতীয়বার আর তৃতীয়বারের কোনো ব্যাপার নেই, তাহলে সেখানে তিনি 1 টাকা পাবেন। অর্থাৎ এক্সেস স্পেকট্রাম এই কয়েকটাই হতে পারে। এখানে মনে হতে পারে যে -2 বাদ চলে যাচ্ছে, -3 থেকে পরপর 1 বেড়ে বেড়ে আসছে, কিন্তু -2 নেই। -2 কখনই হবেন না, কারণ -2 টাকা তিনি কখনোই পাবেন না। -2 টাকা পাওয়া মানে কি দুটো হারা, তার দুটো হারা, কিন্তু তৃতীয়বার তো তাকে চালতে হবে, তাহলে সেই তৃতীয়বার, কারণ তিনি বলেছেন যদি 6 না পড়ে তাহলে তিনি 3বার চালবেন, তাহলে -2 টাকা মানে নিশ্চয়ই প্রথম দুবার হেরেছেন, এবার তৃতীয়বার যদি জেতে তাহলে 1 টাকা পাবে, তাহলে -2 টাকা থাকছে না। আবার যদি হেরে যায় তাহলে আরও 1 টাকা দিতে হবে, তাহলে সেক্ষেত্রেও -2 টাকা থাকছে না। সেই জন্য -2 কিন্তু কখনোই আসবে না, আসবে -3, -1, 0 আর 1। কীভাবে হলো এটা কিন্তু এক্সপ্লেন করলাম, এটাই বলা হয়েছে। দেখো তাহলে আমাদের প্রবাবিলিটি বের করতে হবে, যখন x = -3 তখন একটিও 6 না পড়ার সম্ভাবনা, যখন একটাও 6 পড়েনি তাহলে প্রতিবারে কি পড়েছে 6 ছাড়া অন্য কিছু, তাহলে 5-এর 6 × 5-এর 6 × 5-এর 6 হোল কিউব হয়ে গেছে। x = -1 কখন হয়? যখন তৃতীয়বারে 6 পড়ে। তৃতীয়বারে 6 কখন পড়বে না প্রথম দুবার 6 পড়েনি মানে হচ্ছে 5-এর 6, তাহলে 5-এর 6 দুবার আর একবার 1-এর 6। আবার x = 0 কখন হবে? যখন দ্বিতীয়বারে 6 পড়ে, তখন একবার পড়েনি, দ্বিতীয়বার পড়েছে, তাহলে পড়েনি 5-এর 6 আর পড়েছে 1-এর 6। আবার লাস্টে কি আছে না প্রথমবারেই 6 ফেলেছেন, অথবা 1-এর 6। এবার আমাদের কি প্রত্যাশা বের করতে, প্রত্যাশার নিয়ম কি ছিল? সামেশন অফ xi pi। xi বলতে কি x এর যে ভ্যালু রয়েছে এবং তার যে করসপন্ডিং প্রবাবিলিটি সেগুলোর গুণফল, এবং তারপর সামেশন মানে যোগ করতে হবে। দেখো সেটাই করা হয়েছে যে এক্সপেকটেশন অফ x বা প্রত্যাশা সমান সামেশন xi pi, -3 টাকা ইন্টু তার প্রবাবিলিটি, -1 টাকা তার প্রবাবিলিটি, 0 টাকা তার প্রবাবিলিটি আর 1 টাকা তার প্রবাবিলিটি, গুণ হয়ে যোগ করা হয়েছে। যোগ করলে আসছে -91/54। অর্থাৎ ওই ব্যক্তি আলটিমেট কোনো পয়সা জিতবেন না, কারণ তার অ্যান্সারটা মাইনাসে এসেছে, অর্থাৎ তিনি কোনো কিছুই জিতে বাড়ি ফিরবেন না, এটাই স্বাভাবিক। -91/54, অর্থাৎ তিনি আলটিমেট যদি এভাবে তিনি খেলাটা করেন তাহলে কিন্তু তাকে সে টাকা হেরেই বাড়ি ফিরবে, এটা কিন্তু আমাদের এখান থেকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে আরেকটা কনক্লুশন তোমাদের জানতে চাইতো যে এমন শর্তে কি তার খেলা উচিত? তোমরা অবশ্যই উত্তরটা নেবে যে তার খেলা উচিত নয়, কারণ তিনি হেরে যাচ্ছেন। এখানে কখন খেলবেন না যদি জিততে না পারলেও যদি অন্তত যে 0 হচ্ছে, এক্সপেকটেশনটা 0, যেন তিনি কিছু পাচ্ছেন না বা হারাচ্ছেন না, কিন্তু যদি তিনি টাকা হারেন তাহলে কিন্তু সেই খেলাটা খেলা তার উচিত নয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা তার হারের প্রত্যাশা যখন বলবো তখন 91/54, কারণ হার বলছি যখন তাই আর নেগেটিভ দেবো না, বা জয়ের প্রত্যাশা যখন বলবো তখন কিন্তু আমাদের নেগেটিভ দিতে হবে। একই কথা, দুটোর মানে একই, শুধু আমাদের লেখার উপরে কিন্তু ভাষাটা আমাদের অ্যান্সারটা চেঞ্জ হবে। হার বললে তাহলে আর মাইনাস দেওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ মাইনাস হার মানে কি আলটিমেট জিতবেন। আবার জয়ের ক্ষেত্রে প্লাস বললাম মানে হচ্ছে তিনি জিতছেন, কিন্তু এক্ষেত্রে হারছেন, তাই জন্য জয়ের ক্ষেত্রে মাইনাস, তবেই হচ্ছে আমাদের তিনি হারবেন, ঠিক আছে। আমাদের যে এক্সপেকটেশনটা এসছে সেটা কিন্তু ম্যাচ করবে, ঠিক আছে। নেক্সট ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to π/2 sin² x sin x plus cos x। দেখো আমাদের বাঁ দিকে যেটা দেওয়া রয়েছে তাকে আমি i বলে ধরে নিচ্ছি। এবার ফর্মুলা কি ছিল না ইন্টিগ্রেশন 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a
এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এই ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলা দেখো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে পাই বাই টু মাইনাস এক্স অ্যাপ্লাই করা হয়েছে, সাইন পাই বাই টু মাইনাস এক্স কস হয়েছে, কস পাই বাই টু মাইনাস এক্স সাইন হয়েছে। এবার দেখো এটাও আমাদের কার ভ্যালু না, আমাদের আগে যে আই ছিল সেই আয়ের ভ্যালু এটা। এবার আমরা কি করছি, দুটো আই যোগ করছি, একটা হচ্ছে পুরনো আই যা ছিল আর একটা পরিবর্তন করার পর যা এলো। এটা করলে কি সুবিধা হয়, দেখো দুজনেরই হর একই থাকার জন্য লসাগুটা একই থাকছে, আর উপরে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স যোগ হয়ে 1 হয়ে যাচ্ছে, সেই সুবিধাটা হচ্ছে। নেক্সট কি করা হলো না, নিচে যে সাইন এক্স প্লাস কস এক্স রয়েছে একে আমরা সিঙ্গেল একটা টার্মের আকারে আনার চেষ্টা করবো, অর্থাৎ হয় শুধু সাইন নাহলে শুধু কস এর আকারে আনার চেষ্টা করবো। সেই জন্য কী করা হলো, 1/√2 দিয়ে গুণ করে দেওয়া হলো। তাহলে অ্যাডজাস্ট করার জন্য 1/√2 দিয়ে ভাগ করতে হবে, 1/√2 নিচে ভাগ হওয়া মানে আলটিমেট উপরে চলে যাবে, তার মানে 1/√2 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে। কারণ কি না, এটা কনস্ট্যান্ট যেহেতু এর কোনো ইন্টিগ্রেশনের উপর প্রভাব থাকছে না। এরপর এই পরের পার্টটা, এই পার্টটাকে করলে কি হবে না, 1/√2কে আমরা লিখতে পারি প্রথমটার ক্ষেত্রে cos 45 আর তারপরটার ক্ষেত্রে sin 45 লিখতে পারি π/4, এটা লিখতে পারি। তার মানে কি ফর্ম চলে আসবে, sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ sin অফ a প্লাস b লিখতে পারি। এবারে 1/sin মানে সেটা কোসেক, তার মানে আমাদের এখন বের করতে হবে কোসেক 0 to π/2 x প্লাস π/4 এর ইন্টিগ্রেশনের ভ্যালু। কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি জানে, লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, এক্স বলতে এখন কাজ করছে এক্স প্লাস π/4। তারপর সেই অনুযায়ী আপার লিমিট লোয়ার লিমিট বসানো হয়েছে, বসানোর পর এর ভ্যালুগুলো ক্যালকুলেট করলে আসছে কত না 1/√2 লগ অফ √2 মাইনাস 1 প্লাস 1/√2 মাইনাস 1। এবার দেখুন যেহেতু নিচে রুট রয়েছে সেই রুটটাকে ক্যালকুলেট করার জন্য করণীয়ন করা হয়েছে, √2 প্লাস 1 দিয়ে উপরে গুণ, তাহলে উপরে হয়ে যাবে √2 প্লাস 1 এর হোল স্কোয়ার, নিচে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে 2 মাইনাস 1 সমান 1, সেই জন্য ওটা লেখা হয়নি। আবার কি জানি লগের প্রপার্টি আছে, লগের ভেতর যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে, তাহলে 2টা বাইরে বেরিয়ে এলো, তাহলে আমাদের হচ্ছে 2/√2 ইন্টু লগ √2 প্লাস 1। এটা কার ভ্যালু না, এটা হচ্ছে আমাদের 2i এর ভ্যালু, কারণ আমরা বাঁ দিকটা 2i দিয়ে শুরু করেছিলাম। তাহলে বোথ সাইড থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকছে i = 1/√2 লগ √2 প্লাস 1। ঠিক আছে, নেক্সট আমাদের ইন্টিগ্রেশন আছে 1/4 1/x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। দেখো যেহেতু নিচে দুটোকে ফ্যাক্টর আকারে প্রকাশ করা রয়েছে সেই জন্য আমরা কি করছি, উপরটাকে এমনভাবে অ্যাডজাস্ট করছি যাতে নিচের আকারে লেখা যায়। উপরে কিছু নেই মানে আমরা কি জানি এক আছে, কিন্তু আমরা যেভাবে অ্যাডজাস্ট করেছি অর্থাৎ নিচের টার্ম আকারে সেটা যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে আমাদের দেখো এটা x কেটে গিয়ে 4 আসছে, কিন্তু আমাদের 4 তো ছিল না, সেই জন্য একটা বাইরে 1/4 দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডজাস্ট করার কি সুবিধে না, যখন আমরা স্প্লিট করব প্রথম টার্মের ক্ষেত্রে দেখো x প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে গিয়ে পড়ে থাকবে x মাইনাস 3, আবার দ্বিতীয়টার ক্ষেত্রে x মাইনাস 3 ক্যান্সেল আউট হয়ে গিয়ে x প্লাস 1 পড়ে থাকছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি ফর্মুলা চলে আসছে, ডাইরেক্ট লগ মোড আমরা অ্যাপ্লাই করতে পারছি, কারণ ফর্মটা চলে আসছে ইন্টিগ্রেশন dx/x এই ফর্মে চলে আসছে, তাই লগ মোড লাগাতে পারছি। লগ মোড লাগানো হলো, এরপর আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেট করলে দেখো এই আসছে লগ অফ 12/16 মাইনাস লগ 5/9, তাই লগ a মাইনাস লগ b এই ফর্ম। লগ a মাইনাস লগ b হলে কি হয়, লগ অফ a/b হয়ে যায়, সেইটা করা হয়েছে। লগ অফ a/b যখন করা হয়েছে ক্যালকুলেট করার পর উপর নিচে একটা 4 দিয়ে কাটাকাটি হয়েছে, হওয়ার পর 9×27/20, অর্থাৎ 1/4 লগ 27/20, এটা হয়ে যাবে আমাদের অঙ্ক অনুযায়ী সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে x² প্লাস y² = 8 একটা বৃত্ত এবং 2y = x² অধিবৃত্ত দ্বারা যে অঞ্চল সীমাবদ্ধ হয় তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বৃত্তের প্রথম একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, তার ব্যাসার্ধ কত না √8 এর হোল স্কোয়ার, যেহেতু আমরা লিখতে পারি তাহলে ব্যাসার্ধ হচ্ছে √8, তাহলে √8 যদি ব্যাসার্ধ হয় সেই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আমাদের অঙ্কন করা হলো। এরপর কি না 2 নম্বরটা কিসের সূত্র না 2y = x² একটা অধিবৃত্তের সূত্র, ঘুরিয়ে ভাবলে সেটা বোঝা যায় যে x² = 2y। আমরা কি জানি x² = 4ay থাকলে এটা অধিবৃত্তের সমীকরণ হয় এবং যার অক্ষ হয় ধনাত্মক y অক্ষ, তাহলে সেই অনুযায়ী দেখো অধিবৃত্ত হচ্ছে এইটা, তাহলে এইটা আমার হচ্ছে 2 নম্বর আর এই বৃত্তটা হচ্ছে আমার 1 নম্বর, আমাদের যে সমীকরণ নাম দিয়েছি সেই অনুযায়ী। এবার দেখো দুটো পরস্পরকে ছেদ করেছে এবং যে রিজিয়নটা তৈরি হয়েছে অর্থাৎ যার ক্ষেত্রফল বের করতে হবে সেই রিজিয়নটা হচ্ছে এই পুরো রিজিয়নটার ক্ষেত্রফল আমাদের জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ একটা বৃত্ত আর ওই অধিবৃত্ত দ্বারা যে অংশ ছিন্ন হয়। এবার একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে অংশটা ছিন্ন হয়ে সেই দুটো অংশ আইডেন্টিক্যাল, অর্থাৎ এদিকের পার্টের ভ্যালু যা হবে এদিকের পার্টের ভ্যালু তাই হবে। সেই জন্য আমরা কি করেছি না যে কোনো একটা দিকের পার্টের ভ্যালু বের করে তাকে 2 দিয়ে গুণ করলেই চলে আসছে। কিন্তু তার আগে এখানে কি করা হয়েছে 1, 2 সমাধান করা হয়েছে। এবার আবারও প্রশ্ন হতে পারে কেন সমাধান করছি না, বারবার বলেছি দুটো সমীকরণকে সমাধান করলে তাদের ছেদবিন্দু পাই। এখানে ছেদবিন্দু কি কি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এফ। এই বি আর এফ এই ছেদবিন্দুগুলো পাওয়ার জন্যই সমাধান করা হলো, আমরা যেভাবে নাম দিয়েছি সেই অনুযায়ী বি আর এফ। তাহলে বি এর ছেদবিন্দু পাচ্ছি 2,2 আর এফ এর পাচ্ছি -2,2 সমাধান করার পর।
এরপরের কাজ কি, না আমাদের পুরো অংশটার ক্ষেত্রফল বের করতে হবে কোনটা, না ও এ বি সি ডি ই এফ জি ও, অর্থাৎ এই পুরো রিজিয়নটা বের করতে হবে, যাকে লেখা যায় কি 2 ইন্টু এই রিজিয়নটা, এটা লেখা যায়, যেটাই দেখো পরের লাইনে লেখা হয়েছে যে অতএব আমাদের নির্ণয় ক্ষেত্রফল সমান ও এ বি সি ডি ই এফ জি ও এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু ও এ বি সি ডি ও এর ক্ষেত্রফল। 2 ইন্টু ও এ বি সি ডি ও মানে কি ও এ বি সি ডি ও, অর্থাৎ এই রিজিয়নটার ক্ষেত্র। আবার দেখো এই রিজিয়নটার ক্ষেত্রফল আমরা ডাইরেক্ট বের করতে পারবো না, তার একটাই কারণ এই রিজিয়নটা পুরোপুরি একটা কার্ভ দ্বারা বাউন্ড হয়নি, দুটো কার্ভ। এই দেখো বৃত্তের কিছুটা পার্ট এই জায়গাটাতে রয়েছে, আবার অধিবৃত্তের কিছুটা পার্ট এই জায়গাটাতে রয়ে গেছে, সেই জন্য আমাদের কি করেছে, একেও আবার দুটো পার্টে ভেঙে নিতে হয়েছে। একটা আছে ও থেকে এম পর্যন্ত, আবার এম থেকে ডি পর্যন্ত। ও থেকে এম পর্যন্ত নাম কি, ও এ বি ডি এম, ও এ বি এম ও, আর পরেরটা হচ্ছে এম বি সি ডি এম। তাহলে এই দুটো পার্টে দেখো ভেঙে নেওয়া হয়েছে, ও এ বিএমও আর একটা হচ্ছে এমবি সিডিএম, এই দুটোর ক্ষেত্রফল। এবার প্রথম পার্টের ক্ষেত্রফল কি, না যেহেতু এটা ওয়াই অক্ষের উপর, তাই আমাদের স্ট্রিপটা কি টানতে হবে, ওয়াই অক্ষের উপর স্ট্রিপ। তাহলে ওয়াই অক্ষের উপর স্ট্রিপের ক্ষেত্রফল কত হয়, এক্স ডিওয়াই হয়ে যায়। তার মানে আমাদের আসবে ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই। কোথা থেকে কোথা পর্যন্ত, 0 to 2, কেন, কারণ প্রথম ও থেকে এম পর্যন্ত যেতে হবে, এম পর্যন্ত এম এর স্থানাঙ্ক কত, না 0 to 0,2, তার মানে 0 to 2 পর্যন্ত এখানে যেতে হবে। তারপর এম থেকে ডি, এম কত, না 2, আর ডি কত 0,√8, কারণ বৃত্তের ব্যাসার্ধ যা হবে ডি এর স্থানাঙ্ক সেই অনুযায়ী হবে, ঠিক আছে, কারণ ওটা তো ব্যাসার্ধেরই এন্ড পয়েন্ট, সেই জন্য 0,√8, তার মানে আবার 2 থেকে √8 পর্যন্ত এই দুটো পার্টে আমাদের ইন্টিগ্রেশন হবে কোথায়, না এক্স ডিওয়াই। এবার প্রত্যেকটার ক্ষেত্রে এক্স ডিওয়াইটা আলাদা। প্রথমটার ক্ষেত্রে এক্স ডিওয়াইটা হচ্ছে আমাদের অধিবৃত্ত রয়েছে, আর তারপরটার ক্ষেত্রে বৃত্ত রয়েছে, সেই অনুযায়ী দেখো এক্স ডিওয়াই, এক্স এর ভ্যালু অধিবৃত্ত থেকে এক্স এর ভ্যালু বসানো হয়েছে, পরেরটা আমাদের বৃত্ত থেকে এক্স এর ভ্যালু বসানো হয়েছে, সমীকরণ থেকে তোমরা বের করতে পারবে সবাই। তারপর দেখো সিম্পল ইন্টিগ্রেশন করলেই আমাদের আপার লিমিট লোয়ার লিমিট বসানো হবে, বসে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু আসছে 4/3 + 2π। দেখো খুব সহজ ইন্টিগ্রেশনগুলো তোমরা জানো, সেই জন্য আমি আর ইন্টিগ্রেশনগুলো এক্সপ্লেন করছি না, যা শুধু পদ্ধতিটা এক্সপ্লেন করে দিলাম যে কিভাবে করা সম্ভব হবে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে, √x + √y সমান √a, যে কোনো বিন্দুতে স্পর্শক অক্ষদ্বয়ের ছেদিতাংশ দুটি সমষ্টি আমাদের ধ্রুবক দেখাতে হবে। দেখো এই অঙ্কটা তোমাদের আমি যখন সাঁতরা র্যাপিড টেস্ট করাই, তোমরা স্ক্রিনশটটা দেখলে বুঝতেই নিশ্চয়ই পারছো যে আমি যখন সাঁতরা র্যাপিড টেস্ট করেছিলাম 2024-এর জন্য, তার স্পর্শক অভিলম্ব যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের 49 মিনিট 32 সেকেন্ড এই ভিডিওটা কিন্তু যখন করেছি, সেখানে কিন্তু আমার এখানে ডিটেলসে এক্সপ্লেন করা আছে। এই জন্য তোমাদের আমি বারবার করে বলছি যে পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখো, অ্যাটলিস্ট তোমরা সাঁতরা র্যাপিড টেস্ট এবং এই যে WBT করা আছে এই জিনিস পার্টগুলো দেখো, অ্যাটলিস্ট তোমরা পারলে আগের যে WBH করিয়েছি আগের বছর সেটাও দেখতে পারো, সেখান থেকে অনেক হেল্প হবে তোমাদের, এটাকে আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখো, দেখলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে কীভাবে আমি জিনিসটা করি। এটা যেহেতু একবার করানো হয়েছে তাই আমার এক্সপ্লেন করিনি, তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে কিন্তু সাঁতরা র্যাপিড টেস্টের যে প্লেলিস্ট রয়েছে ওখানে স্পর্শক অভিলম্ব যে ভিডিওটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু এর উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো বলা আছে একটি সরল রাস্তার উপর 2a মিটার উঁচু আলোকস্তম্ভ আছে, তার মানে এখানে আলোকস্তম্ভ কাকে ধরছি, এই এবিটাকে আমরা আলোকস্তম্ভ বলছি, আর সেই আলোকস্তম্ভের দিকে a মিটার উচ্চতা বিশিষ্ট একজন বালক, সিঁড়ি হচ্ছে সেই বালকটার উচ্চতা ধরে নিয়েছি এ, সে আলোকস্তম্ভের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে, কত মিনিট বেগে, মিটার পার মিনিট বেগে আলোকস্তম্ভের দিকে এগিয়ে আসছে। তাহলে তার ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাওয়ার হার নির্ণয় করো। দেখো আলোকস্তম্ভের কাছাকাছি এলে তাহলে কি হয়, ছায়ার দৈর্ঘ্য ছোট হয়ে যায়, এটা তোমরা জানো যে সোর্স যেখানে, অর্থাৎ লাইট সোর্স যেখানে, সেই সোর্সের দিকে এগিয়ে এলে ছায়ার দৈর্ঘ্য কমে যায়, আবার সোর্স থেকে দূরে গেলে ছায়ার দৈর্ঘ্য বেড়ে যায়। আমাদের বইতে যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সোর্স থেকে দূরের দিকে গেছে, তাই ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এবং এই টাইপের অঙ্ক আমি তোমাদের হার নির্ণয় হিসাবে যখন অন্তর্গোলযোগ করাই বা ব্যাখ্যা যখন করাই, সেখানেও কিন্তু জিনিসটা তোমাদের এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে করতে হবে। তোমরা কিন্তু এখানে এই জিনিসটা তাহলে আবার করছি কেন, কারণ এখানে আলোকস্তম্ভের দিকে আসছে বলেই করছি, নাহলে কিন্তু আমি জিনিসটা পুরোনো ভিডিও রেকমেন্ড করে দিতাম। তাহলে দেখো জিনিসটা কি, না যখনই এই আলোকস্তম্ভের দিকে এগিয়ে আসছে, তাহলে ধরে নিলাম কোনো একটা সময়ে সময়ে ধরলাম বালকটি আলোকস্তম্ভ থেকে x মিটার দূরে অবস্থান করছে, কারণ এই দিকে এগিয়ে আসতে আসতে কোনো একটা সময়কে আমি ফ্রিজ করলাম, সেই সময় অনুযায়ী আলোকস্তম্ভ থেকে তার দূরত্ব ধরে নিলাম x মিটার। আবার তখন ছায়ার দৈর্ঘ্য কত, না ছায়ার দৈর্ঘ্য বলতে এই ইয়েতে যদি আমাদের আলো থাকে, ছায়ার দৈর্ঘ্য কত হবে, ডিইটা হবে ছায়ার দৈর্ঘ্য, সেটা আমি ধরে নিলাম y, সেই মুহূর্তে ছায়ার দৈর্ঘ্য y। তাহলে আমাদের বলা আছে যে তার এগিয়ে আসার হার, অর্থাৎ যে দূরত্ব সে বাকি আছে সেই দূরত্ব অতিক্রমের হারটা কত, না সেটাই হচ্ছে বলা আছে সেটাই বলা আছে c মিটার পার মিনিট। এবার যেহেতু ক্রমশ সে আলোকস্তম্ভের দিকে এগিয়ে আসছে, তাই পরস্পর কী হবে, এই যে বেগটা এটা dx dt এটা পরস্পর কী হয়ে যাবে, না নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা থেকে যদি দূরে সরে যেত তাহলে x এর ভ্যালু পরপর কী হতো, বাড়তো। যদি x এর ভ্যালু বাড়তো তাহলে আমরা dx dt পজিটিভ করতাম, আবার যেহেতু x এর ভ্যালু কমে আসছে তাই dx dt নেগেটিভ করবো, কারণ এখানে নেগেটিভ করার একটাই অর্থ যে কমছে না বাড়ছে, সেই সেন্সটা বোঝানোর জন্য।
এবার আমাদের প্রয়োজন কি, না ছায়ার দৈর্ঘ্য হ্রাসের হার। ছায়ার দৈর্ঘ্যটা কি ওয়াই মিটার ধরেছি, তার হার, তার অর্থাৎ ডিওয়াই ডিটি আমাদের বের করতে হবে। দেখো তার জন্য এক্স আর ওয়াই এর মধ্যে আমাদের একটা সম্পর্ক দরকার। কিভাবে পাচ্ছি, না ত্রিভুজ এবিই আর ত্রিভুজ সিডিই এরা পরস্পর সিমিলার অর্থাৎ সদৃশ্য। কিভাবে দেখো সদৃশ্য জিনিসটাও তোমরা বুঝতে পারবে, কারণ এই কোণ সাথে এই কোণ সমান, কারণ এরা পরস্পর 90 ডিগ্রি। আবার এই কোণটা দুজনের কাছেই আছে, সিডিইতেও রয়েছে এবিইতেও রয়েছে, তার মানে এই কোণটাও তো কমন। আমরা কি জানি যে কোনো দুটো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদেরকে সদৃশ্য বলতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এবিই আর সিডিই পরস্পর সদৃশ্য। সদৃশ্য হলে কি শর্ত বলতে পারি, না সেখান থেকে তাদের বাহুগুলি পরস্পর সমানুপাতি হয়। সেটাই দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এবি বাই সিডি সমান বিই বাই ডি সমান এই বাই সিই। বাহুগুলো পরস্পর সমানুপাতি হলো। তাহলে বাহুগুলো যদি সমানুপাতি হয়, এবার আমাদের তাদের যে মানগুলো দেওয়া আছে বা আমরা জানি সেগুলো বসাবো। দেখো তার ক্ষেত্রে লাস্ট পার্টের মানটা আমরা জানি না, এই সি এর মান জানি না, সেই জন্য ওর পার্টে বসাচ্ছি না। প্রথম দুটোর ভ্যালু জানি, এবি হচ্ছে আলোকস্তম্ভের উচ্চতা 2a, সিডি হচ্ছে বালকটির উচ্চতা a, আর বিই বলতে কি টোটাল ডিস্টেন্স অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আর নিচে ডিই রয়েছে সেটা শুধুমাত্র ওয়াই। এরপর দেখো কণাকণি গুণ করে ক্যালকুলেট করলে আমাদের আসছে এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে আমরা কি পাচ্ছি, অতএব এক্স ইকুয়াল টু ওয়াই পাচ্ছি। আমাদের দরকার কি ডিওয়াই ডিটি, তার মানে টি এর রেসপেক্ট টু ডেরিভেটিভ করতে হবে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি করলে ডিএক্স ডিটি যা ডিওয়াই ডিটি তাই আসছে, অর্থাৎ এখানে আমাদের ডিএক্স ডিটি বেরিয়েছিল কত, মাইনাস সি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো ডিওয়াই ডিটিটাও কত, মাইনাস সি, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য একই হারে হ্রাস পাবে। ঠিক আছে, যেহেতু এই মাইনাসের অর্থ কি, যেহেতু হ্রাস পাচ্ছে তাই মাইনাস, ওই জন্য কথার মধ্যে যখন হ্রাস কথাটা লিখে দিয়েছি তখন আর মাইনাস দেওয়া হয়নি। আবার মাইনাস দিলে তখন বৃদ্ধি লিখতে হতো, ঠিক আছে, হ্রাস লেখা যেত না। ঠিক আছে, নেক্সট দেখো একটা ফাংশন দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর এর চরম অবমান বের করতে হবে। ঠিক আছে, তো কোনো অপেক্ষকের চরম বা অবমান বের করার জন্য আমাদের প্রথম টেকনিক কি আছে, তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করতে হবে। সেখান থেকে এক্স এর যা মান বেরোবে সেই মান সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডবল ড্যাশ এক্স আমাদের বের করে সেখানে বসাতে হবে। যদি গ্রেটার দেন জিরো আসে তাহলে হচ্ছে অবমান, আর যদি লেস দেন জিরো আসে তাহলে চরম মান থাকে। এটা আমাদের টেকনিক ছিল। তাহলে সেই জন্য আমাদের প্রথম দরকার এফ ড্যাশ এক্স। সেই জন্য কি করা হয়েছে, বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে। ডেরিভেটিভ করার সময় এই পার্টটা যখন ডেরিভেটিভ করছে ইউ বাই ভি লাগানো হচ্ছে, ফর্মুলাতে নিচে কি থাকে, ভি স্কোয়ার, সেই জন্য নিচেটা দেখো হোল স্কোয়ার করে দেওয়া হয়েছে। উপরে কি, না প্রথমে উপরের ডেরিভেটিভ নিচেরটা কনস্ট্যান্ট, আবার মাইনাস নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা কনস্ট্যান্ট, সেটা অ্যাপ্লাই করা হয়েছে। তারপর ব্র্যাকেট তুলে সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে 40 মাইনাস 10x স্কোয়ার। এই ক্যালকুলেশনটা কিন্তু তোমরা নিজেরা করবে, একটু বড় হবে কিন্তু নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে জিনিসটা নামাতে পারবে না। ঠিক আছে, বাড়িতে অবশ্যই নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের আসছে কত, না 40 মাইনাস 10x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 হোল স্কোয়ার। এবার আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের প্রয়োজন। আমরা যদি এই স্টেজে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে চাই তাহলে কাজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই জন্য কী করা হলো, নিচে যেটা আছে সেটাকে বাঁ দিকে পাঠিয়ে দেওয়া হলো প্রথম, তারপর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো। ঠিক আছে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। যখন বাঁ দিকে বাড়িয়ে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো, তখন আবার বাঁ দিকটাতে কি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। প্রথম পার্টের ডেরিভেটিভ দ্বিতীয়টা কনস্ট্যান্ট প্লাস দ্বিতীয় পার্টের ডেরিভেটিভ প্রথমটা কনস্ট্যান্ট ইকুয়াল টু ডান দিকের ডেরিভেটিভ মাইনাস 20x। এইবার আমাদের কি বলা হয়েছে, না চরম বা অবমানের জন্য কি হয়, না এফ ড্যাশ এক্সটা জিরো হয়। তাহলে এই হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স বেরিয়েছিল, তাকে আমরা জিরো করলাম। যখনই এফ ড্যাশ এক্সকে জিরো করলাম, এক্স এর দুটো মান বেরিয়ে আসছে, একটা +2 আর -2। তাহলে আমাদের নেক্সট কাজ কি হবে, না ডবল অর্ডার ডেরিভেটিভ চেক করতে হবে কোন বিন্দুতে, একবার +2তে একবার -2তে। যে বিন্দুতে গ্রেটার দেন জিরো আসবে সেটাই হচ্ছে আমার অবম বিন্দু, আর যে বিন্দুতে লেস দেন জিরো আসবে সেটাই হচ্ছে আমার চরম বিন্দু। তাহলে কী করা হয়েছে, যখন x ইকুয়াল টু 2 তখন 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ বলতে কি, এই যে ডবল অর্ডার ডেরিভেটিভ করে যে সমীকরণটা পেয়েছিলাম তার কথা বলা হচ্ছে। এবারে যেহেতু এফ ড্যাশ এক্সটা জিরো হয়, তাহলে এই পার্টটা যখন মান বসাবো তখন থাকবে না, শুধু পড়ে থাকবে এই পার্টটা। তাহলে এই পার্টটার ভ্যালু বসালে কত আসছে, না ভ্যালু বসালে আমাদের আসছে দেখো 4 ইন্টু এফ ডবল ড্যাশ 2, এক্সের জায়গায় 2 বসিয়েছি, তাহলে সেটা ডান দিকে -40, অর্থাৎ এফ ডবল ড্যাশ 2 সমান -10, অর্থাৎ লেস দেন জিরো চলে আসছে। -10 লেস দেন জিরো, আমরা কি জানি না যখনই লেস দেন জিরো আসবে সেক্ষেত্রে কী মান থাকবে, চরম মান থাকবে। কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। তাহলে চরম মান কত হবে, না এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু অর্থাৎ f2 হয়ে যাবে আমাদের চরম মান, যেটা -9। আবার এক্স ইকুয়াল টু যখন -2 বসাবো সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসবে, না 1 নম্বর সমীকরণ থেকে পাই। আবার সেই 1 নম্বর সমীকরণে কি প্রথম পার্টটার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, কারণ এফ ড্যাশ এক্স রয়েছে মানে ওটা জিরো। তাহলে ওটা যদি জিরো হয় দ্বিতীয় পার্টটা থেকে ক্যালকুলেট করলে আসছে কত, 32 324 এফ ডবল ড্যাশ -2 সমান 40। এখান থেকে এফ ডবল ড্যাশ -2 পাচ্ছি 40/324, যেটা গ্রেটার দেন জিরো অবশ্যই, অর্থাৎ ডবল অর্ডার ডেরিভেটিভের মান ওই বিন্দুতে গ্রেটার দেন জিরো, অর্থাৎ এখন বলতে পারবো সেখানে অবমান রয়েছে। অবমান কত হবে, না এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু অর্থাৎ -1/9। এবার তোমাদের কিন্তু একটা জিনিস মনে হতে পারে যে চরম মান ছোট হয়ে গেছে অথচ অবমান বড় হয়ে গেছে। ঠিক আছে, কারণ -1/9 বড়,
ঠিক আছে, নেগেটিভের দিক থেকে। তো এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ চরম বা অবমানের ক্ষেত্রে কনসেপ্টটা এটা নয় যে ফাংশনের ভ্যালু সর্বোচ্চ হতে হবে, ঠিক আছে। এখানে আমাদের দেখাতে হবে যে যে বিন্দু বলা আছে ওই বিন্দুগুলোতে ফাংশন কোথায় কিভাবে অ্যাক্ট করছে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। সেই জন্য চরম মান কখনো কখনো অবমানের থেকে ছোট হতে পারে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই বা অঙ্ক ভুল হয়েছে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে একটা সরল রেখা একটা বিন্দুগামী বলে দেওয়া রয়েছে -1 3 -2 এবং ওই সরল রেখাটা প্রদত্ত দুটো সরল রেখা প্রত্যেকের উপর লম্ব। তাহলে আমাদের তার সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তোমরা যদি ছবিটা একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি বলছি 1 নম্বর সরলরেখা বলতে এটাকে বলছি, 2 নম্বর বলতে এটা সরলরেখা বলছি। তাহলে আমাদের বের করতে হবে এমন একটা সরলরেখা যেটা দুজনের উপর লম্ব। সেটা কি? এই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখা, গ্রিন কালারে যেটা দিয়েছি। তাহলে যেহেতু নির্ণয় সরলরেখা দুটোর উপর লম্ব, সেই জন্য দেখো লম্ব মার্কিংও করেছি যাতে জিনিসটা বোঝা যায়, আর কিছু না। তাহলে প্রদত্ত সরলরেখাগুলো যদি পরস্পর একই সমতলে থাকে এবং তাদের উপর লম্ব যদি আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হয়, তাহলে আমরা কি বলতে পারবো না, যে নির্ণয় সরলরেখা সেটা প্রদত্ত সরলরেখা দুটো যার যার সমান্তরাল তাদেরকে ক্রস প্রোডাক্ট করলে তার সাথে প্যারালাল হবে। জিনিসটা তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি আবার একবার এক্সপ্লেন করছি। দেখো 1 নম্বর সরলরেখা কারোটা কোনো না কোনো সরলরেখার সমান্তরাল, কারণ আমরা জানি কি ভেক্টর সমীকরণ আকারে প্রকাশ করলে a প্লাস ল্যামডা বি, তাহলে সেই ল্যামডা ইন্টু যেটা থাকে তার সমান্তরাল হয়। আবার 2 নম্বর সরলরেখাও কারো না কারোর সাথে সমান্তরাল। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখাকে পরস্পর ক্রস প্রোডাক্ট করলে কি পাবো না, ওরা যে তলে আছে তার উপর লম্ব ভেক্টর পাবো। আবার সেই লম্ব ভেক্টরটা কি হবে না, আমাদের এই নির্ণয় সরলরেখা যেটা নির্ণয় করতে হবে তার সাথে সমান্তরাল হবে। এই জিনিসটা আমি বোঝাতে চাইছি। তার জন্য কি করা হলো না, 1 নম্বর সরলরেখার সমান্তরাল ভেক্টর b1 ভেক্টর সমান কত, i + 2j + 3। এবার মনে হতে পারে কোথা থেকে পেলাম না, আমরা কি জানি কোনো সরলরেখার দিক অনুপাত DRS যা হয় তাতে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লাগালেই যেটা পাই সেটাই হচ্ছে তার সমান্তরাল ভেক্টর। তাহলে প্রথম সরলরেখার ক্ষেত্রে সেটা চলে এলো, একই রকমভাবে দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে সমান্তরাল ভেক্টর বের করে নিলাম। অর্থাৎ এই যে দুটো ভেক্টরের কথা বলছিলাম সে দুটো বের করা হলো। এরপর কি না তাদের ক্রস প্রোডাক্ট করা হলো b1 × b2। কি লাভ তাতে না, 1 নম্বর 2 নম্বর সরলরেখার উপর সেটা লম্ব হবে, কারণ আমরা কি জানি না যে কোনো ক্রস প্রোডাক্ট সেই দুটো ভেক্টর যে তলে আছে তার উপর লম্ব ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। তাহলে b1 × b2 লম্ব ভেক্টর কত বেরালো, 4i - 14j + 8k। আবার আমাদের শর্ত অনুযায়ী যে নির্ণয় সরলরেখা নির্ণয় করতে হবে যা -1 3 -2 বিন্দুগামী, সেটা কি এর সাথে সমান্তরাল হবে। তার মানে আমাদের নির্ণয় সরলরেখার সমান্তরাল ভেক্টরটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সেটাই বলা হয়েছে যতএব নির্ণয় সরলরেখার সমান্তরাল ভেক্টর হলো এটা। এবার আমাদের যে বিন্দুগামী বলা আছে সেটা আমাদের জানা, সেই বিন্দুটাকে আমাদের কি করতে হবে, তার অবস্থান ভেক্টর বের করে দিতে হবে। কিভাবে পাবো, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লাগিয়ে বের করতে পারি। তাতে আমাদের কি আসবে না, ভেক্টর সমীকরণ আসবে। এবার আমরা কি করব, যেহেতু প্রশ্নগুলো আমাদের কার্টেসীয় সমীকরণ দেওয়া রয়েছে, আমরা চেষ্টা করব সরলরেখা সমীকরণটা কার্টেসীয় আকারে বের করা। কেউ যদি মনে করো যে ভেক্টর আকারে বের করবে a + λb আকারে r = a + λb লাগিয়ে, সেটাও করতে পারো। এ বলতে হচ্ছে যে বিন্দুগামী বলা আছে -1 3 -2 আর ল্যামডা বি বলতে যে ভেক্টরটা সেটাই যে পেয়ে গেছো 4i - 14j + 8k, এটা তাহলে সেটা অ্যাপ্লাই করে a + λb আকারেও করতে পারো। এখানে আমরা কি করেছি না, কার্টেসীয় আকারে বের করার চেষ্টা করেছি। এবার কার্টেসীয় আকারে সরলরেখা সমীকরণ বের করতে গেলে কি কি প্রয়োজন, তার লম্বের ডিআরএস প্রয়োজন, সরলরেখার ডিআরএস প্রয়োজন, আর সরলরেখাটা যে বিন্দুগামী সেটা প্রয়োজন। বিন্দুগামী সেটা বলাই আছে। এখন প্রশ্ন হচ্ছে নির্ণয় সরলরেখা ডিআরএস কত না, নির্ণয় সরলরেখার আমরা সমান্তরাল ভেক্টর জানি। আর আমরা কি জানি না, কোনো সরলরেখার সমান্তরাল ভেক্টর জানা থাকলে তার i ক্যাপ j ক্যাপ k ক্যাপের সহগগুলোই তার ডিআরএস এর কাজ করে। তাহলে এখানে ডিআরএস কত বলতে পারবো, 4 - 14 আর 8। সেটাই দেখো বলা হয়েছে নির্ণয় সরলরেখার দিক অনুপাতগুলি হলো 4 - 14 8। এবার দেখি আমরা কি জানি, কোনো দিক অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখানে কি করা হলো, 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে না, -1 3 -2 বিন্দুগামী এবং 2 - 7 4 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ কত হয় না, x - x1/a সমান y - y1/b z - z1/c। তার মানে এখানে এবিসিটা কি, ওই তার দিক অনুপাত, আর x1 y1 z1 হচ্ছে যে বিন্দুগামী সেই অনুযায়ী বসানো হয়েছে, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে যে সমতলটি একটি সরলরেখাগামী এবং অপর একটি সরলরেখার সাথে সমান্তরাল তার সমীকরণ বের করতে হবে। দুটো যে সরলরেখা দেওয়া রয়েছে তাকে আমরা 1 আর 2 বলে মার্ক করে দিয়েছি। এবার 1 নম্বর সরলরেখা কোন বিন্দুগামী, 1 3 -1 বিন্দুগামী এবং নির্ণেয় সমতলের উপর অবস্থিত। তাই 1 3 -1 বিন্দুটি সরলরেখার উপর অবস্থিত হবে। দেখো বেসিক কনসেপ্টটা কি না, কোনো সরলরেখা, এই যে কাল ব্ল্যাক যে সরলরেখা যাকে আমি 1 নম্বর বলেছি, আর এই যে কালার করে দেওয়া রয়েছে এটা হচ্ছে সমতল বলে তোমরা যদি ভাবো, তাহলে ওই সমতলের উপর অবস্থিত। তার মানে ওই সরলরেখার উপর যে কোনো বিন্দুই সরলরেখা সমতলের উপর অবস্থান করবে। কারণ কি না, সমতল ওই সরলরেখাটাকে পুরোপুরি ধারণ করে রয়েছে, ঠিক আছে। তার মানে এই যে 1 -3 -1 1 3 -1 এই বিন্দুটাও কি হবে, ওই সমতলের উপর থাকবে। তার মানে আমরা এটা সহজেই বলতে পারি আমাদের নির্ণয় সমতল 1 3 -1 বিন্দুগামী।
ঠিক আছে, তাহলে ওই বিন্দুগামী হবে সমতলের সমীকরণ আমরা কি ধরে নিচ্ছি, a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান। এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি, ওসি দিয়েছি। এবার সেখানে কি অজানা কি থেকে যাচ্ছে, এবিসি। যেখানে এবিসিটা কি না সমতলের উপর লম্বের দিক অনুপাত সহ, লম্বের ডিআরএস, এটা আমরা জানি। এবার এখানে শর্ত হচ্ছে কি না যেহেতু প্রদত্ত সরলরেখা দুটোই আমাদের সমতলের উপর যে লম্ব আছে তাদের সাথে লম্ব হবে। এবার কেন না যে সরলরেখাটাকে আমাদের সমতলটা কন্টেন করে রয়েছে অর্থাৎ 1 নম্বর সরলরেখা, সেই সরলরেখার সাপেক্ষে সমতলের উপর যেটা লম্ব হয়, সমতলের উপর যেটা লম্ব বলতে এখানে গ্রিন কালার লাইন, সেটা পরস্পর লম্ব হবে। কারণ সমতলের উপর লম্ব হওয়া মানেই সমতলের উপর যে কোনো সরলরেখার উপর লম্ব হবে, তার মানে তার দিক অনুপাতগুলোর গুণফলের সমষ্টি শূন্য হবে, সেটা আমাদের জানা। আবার একই শর্ত অনুযায়ী সমতলের সাথে সমান্তরাল সরলরেখা কোনটা না যে 2 নম্বর বলে যে আরেকটা সরলরেখা দেওয়া রয়েছে সেটা সমতলের সাথে সমান্তরাল। তার মানে এক্ষেত্রেও বলতে পারি সমতলের উপর লম্ব মানে তার সমান্তরাল সরলরেখার উপর লম্ব। তার মানে সেটা এখানে কি হয়ে গেল না 2 নম্বরের উপরেও কিন্তু সেটা লম্ব হবে। অর্থাৎ 1 নম্বর সরলরেখা ও 3 নম্বর সরলরেখা সমতলের সাথে সমান্তরাল এবং 1, 2, -1 দিক অনুপাত বিশিষ্ট। তার মানে আমরা কি বলতে পারি দিক অনুপাতগুলি গুণফলের সমষ্টি কি হবে শূন্য হয়ে যাবে। সেই জন্য প্রদত্ত সরলরেখার আর আমাদের সমতলের যে লম্বের দিক অনুপাত তাদের গুণফলের সমষ্টি শূন্য করে দেওয়া হয়েছে। সেখান থেকে এবিসির একটা শর্ত পেলাম। আবার কি না যে সরলরেখাটা সমতলের উপর অবস্থিত যেটা বলা হলো যে তারও দিক অনুপাতের সাথে কি হবে লম্ব হবে, তার মানে দিক অনুপাতগুলি গুণফলের সমষ্টি শূন্য হবে। তাহলে সেক্ষেত্রে আরেকটা শর্ত পাবো 2a + 4b - c, সেটা উপরে দেখো এক্সপ্লেন করে দিয়েছি। এবং 1 নম্বর সরলরেখার দিক অনুপাত সময় যেহেতু 2, 4, -1 এবং ওটাও যেহেতু সমতলের উপর অবস্থান করছে তাহলে ওর লম্ব আর সমতলের লম্ব একই হবে, তার মানে পরস্পর একে অপরের উপর লম্ব হবে। সেক্ষেত্রে আমরা দিক অনুপাতগুলি গুণফলের সমষ্টি 0 বলতে পারি, সেটা অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে দেখো এখানে 4 আর 5 নম্বরে আমরা কি পেলাম এবিসি দিয়ে দুটো সমীকরণ পেলাম। এবার কি করা হয়েছে না উভয় পক্ষে আমি বজ্রগুণন লাগিয়েছি। কি সুবিধা, বজ্রগুণন লাগালে এবিসির মানটা সহজে বেরিয়ে আসে। ঠিক আছে, বজ্রগুণন লাগানোর পর দেখো কি আসে, বজ্রগুণন করার টেকনিক আশা করি সবার জানা আছে। সেই বজ্রগুণন টেকনিক অ্যাপ্লাই করে এটা করা আছে। তার মানে আসছে a/2 = b/1 = c/0, যাকে আমরা k বলে ধরে নিচ্ছি। সুবিধা কি না a সমান বলতে পারবো -2k, b সমান k আর c সমান 0 × k মানে 0 চলে আসবে। এবার তাহলে আমরা কি a আর b এর ভ্যালু পেয়ে গেলাম, a b c তিনটের ভ্যালু পেয়ে গেলাম কার আকারে, একটা অজানা কনস্ট্যান্ট কে এর আকারে। তাহলে সেটা কোথায় বসাবো না আমরা যাকে সমতলের সমীকরণ ধরেছিলাম অর্থাৎ এই 3 নম্বরটাকে সমতলের সমীকরণ ধরেছিলাম, এখানে আমরা এবিসির ভ্যালু বসিয়ে দিলাম ইন টার্মস অফ কে। বসানোর পর দেখো অল ওভার সবার থেকে কিন্তু কে কমন গিয়ে কেটা ডান দিকে 0 সাথে ক্যান্সেল আউট হয়ে গেল। তারপর দেখো সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে 2x - y + 1 = 0। অর্থাৎ এখানে কোনো জেড যুক্ত টার্ম থাকছে না, কারণ এটা xy তলের সমান্তরাল একটা তলকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য জেডের কোনো অস্তিত্ব থাকছে না। ঠিক আছে, কারণ তোমরা দেখেইছো সিটা যদি 0 চলে আসে তাহলে জেড যুক্ত পার্টটা 0 হয়ে যাবে, তাই কন্ট্রিবিউশন থাকছে না। এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সমতলের সমীকরণ। এবার তোমাদের আমি আরেকটা জিনিস আরও একবার একটু মনে করিয়ে দিই যে এটার ক্ষেত্রে আমরা যেটা করা হলো যে প্রদত্ত সমতল যে সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে সেই সমতল একটা সরলরেখাকে ধারণ করে আছে এবং একটা সরলরেখার সাথে সমান্তরাল। তার মানে এটা বলতে পারি যে সমতলের উপর যেটা লম্ব হবে সেটা ও যাকে ধারণ করে রেখেছে তার উপর লম্ব হবে, আবার ওই সমতল যার সমান্তরাল যে সরলরেখা সমান্তরাল তারও উপর লম্ব হবে। সেই জন্য কিন্তু এখানে দুবার দিক অনুপাতের গুণফলের সমষ্টি শূন্য করা হয়েছে, তারপর বজ্রগুণন পদ্ধতিতে এবিসির মান বের করা হয়েছে। এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি তোমাদের জলপাইগুড়ি যত সমস্ত প্রশ্ন সেগুলো। এটাই আমার এই বছরের শেষ ভিডিও। তোমাদের নেক্সট ভিডিও নেক্সট বছর আসতে চলেছে, আর আশা করছি শরীর রিকভারি হয়ে গেলে আমি আরও কুইক কাজ করতে পারবো। এবং তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকো, কি সুবিধা তোমরা পাবে অবশ্যই। আমি অন্তত 10টা পেজ যখন করানো হয়ে যাবে আমার WBDA থেকে, তারপর কিন্তু আমি তোমাদের ম্যারাথন নিয়ে আসবো। MCQ ম্যারাথন আমার আনার ইচ্ছে রয়েছে, অন্তত 100+ কোশ্চেন আমি আলোচনা করব এবং যদি সম্ভব হয় সেটা চ্যাপ্টার ওয়াইজও করতে পারি বা র্যান্ডামলি আমি কিন্তু 100+ কোশ্চেন কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো। ঠিক আছে, সুবিধাটা কিন্তু তোমরা এতে অবশ্যই পাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই নতুন বছর ভালোভাবে কাটাও, পুরনো সমস্ত কনসেপ্ট নতুন বছরে ক্যারি ফরওয়ার্ড করো। শুধু নতুন টার্গেটটা এটাই রাখো যে আমাদের নতুন বছরে আর যাই হোক না কেন সব কিছু হাতে সময় কম, একটু ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব, সেই হিসাবে তোমরা নিজেদের প্রস্তুতি নাও। ঠিক আছে, নতুন রেজলিউশন বলতে কিছুই নেই, জাস্ট চেষ্টা করো দ্যাট ইউ শুড বি বেটার টুডে দ্যান ইউর ইয়েস্টারডে। ইউ হ্যাভ নো নিড টু ফোকাস অন ইউর টুমোরো, ইউর টুমোরো উইল বি অটোমেটিক্যালি a great day if you focus on your today. So just carry forward your yesterday's experience to your today and make your tomorrow a beautiful tomorrow. That's it for today.